আমরা আবারও আমি আবারও চলে আসলাম আপনাদের সবাইকে ডাকতে সকালে সুন্দর একটা সকালে যেন আমরা ছোটখাটো ভাবে হলেও কিছু শিখতে পারি। আমাদের সকালটা যেন ঘুমিয়ে ঘুমিয়ে অযথা নষ্ট না হয়, তাই না? তো ভোর হলো দোর খোলো খুকুমুনি ওঠরে, উই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরে। সবাইকে স্বাগত জানাচ্ছি 6 এম ক্লাবের আজকের আয়োজনে। আজকে আমরা বাংলা ব্যাকরণের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়বো। ইম্পর্টেন্ট বলতে এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো আজকে আশা করি বেশি কষ্ট হবে না, জাস্ট কিছু কনফিউশন যদি থাকে সেটা আমরা দূর করার চেষ্টা করব। আজকে আমরা পড়বো বাংলা ব্যাকরণের আহ বাক্য প্রকরণ নিয়ে। হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি ডাক্তার জিনিয়া জেরিন জুই। আজকে আমাদের সেকেন্ড ডে একসাথে। তো আশা করি আমরা আজকেও ছোটখাটো কিছু হলেও শিখতে পারবো, যেটা আগে জানতাম না বা জানলেও কনফিউজ থাকতাম, তো সেটা নিয়ে কিছু পড়াশোনা করব। হ্যাঁ, আচ্ছা। পড়াশোনা শুরু করার আগে অবশ্যই আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি যে পরীক্ষায় দিতে বসবেন তার বিগত বছরের প্রশ্নগুলো দেখাটার প্রয়োজনীয়তা অনেক বেশি। তাহলে একটা ধারণা পাওয়া যায়। তো আমরা বাক্যের ক্ষেত্রে দেখছি যে বাক্য আসে আবার আসে না, আসে আবার আসে না, আবার দেখা যাচ্ছে অনেক বছর আসছে টানা বিসিএস এ। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে। সৈকত ভাইয়া, আমরা তো এখান থেকে মানে আমি তো বলছি এবং অন্যরা শুনতে পাচ্ছে, একটু দেখবেন। আপনি অবশ্য আপনি তো শুনতে না পারলে এখন আপনার এই কথাটাও শুনতে পাবেন না। এটা তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু শুরু করি। সৈকত ভাই নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাপারটা আপনাদের মেসেজ দেখে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, বাকের ক্ষেত্রে দেখলাম 50তম বিসিএস এ নাকি আসেনি, 47তমতে দুটি এসেছে, 46-এ আসেনি, এরপরে আগের গুলোতে প্রায় আসতে দেখা যায়। তো এটা আমরা ধরে নিতে পারি যেটা ইম্পর্টেন্ট একটা এই টপিক। আর বাক্য তো আসলে ইম্পর্টেন্ট একটা টপিক। এটা 50-এ আসেনি বা 46-এ আসেনি, এটার জন্য তো আর ওর যে ইম্পর্টেন্স কমে যাচ্ছে না। তো আমরা বাক্য নিয়ে একটু পড়াশোনা করা দরকার দেখে আমরা আজকে পড়বো। আপনাদের রুটিনে হয়তো বা বাক্য শুদ্ধি ছিল, তো বাক্য শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগের সাথে সাইমার পড়ানো হয়ে গেছে বলতে গেলে। তো এই জন্য আমরা আজকে ভাবলাম যে বাক্য প্রকরণটা পড়িয়ে দিই, তাহলে একটা কমপ্লিট প্যাকেজ আমাদের হয়ে যাবে। আর টুকটাক ছোটখাটো কিছু থাকলে সেটা আমরা শনিবার পড়তে পারবো ইনশাল্লাহ। তো বাক্যর ইম্পর্টেন্স যেহেতু আছে, আমরা বাক্য নিয়ে পড়া শুরু করে দিই। আচ্ছা, বাক্য নিয়ে পড়া শুরু করার আগে বুঝতে হবে বাক্যের ইম্পর্টেন্সটা আসলে কি আমাদের ব্যাকরণে, বা ওর ভ্যালুটা কোন জায়গায় সেটা আমাদের একটু জানতে হবে। তো সেজন্য আমরা দেখি যে বাক্যের কিছু বেসিক কথাবার্তা শুনি। যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এই যে এক উপকরণ কথা আর উপাদান কথা, এটা নিয়ে এত গ্যাঞ্জাম। এখন এগুলা অনেকভাবেই বিশ্লেষণ করা যায়, অনেকভাবেই জিনিসগুলোকে বোঝানো যায়। যেমন আমরা যখন পড়তাম, আমরা সবসময় ম্যাম আমাদেরকে বলতেন বা আমরা জানতাম এভাবে যে একদম যে ছোট যে কণাটা বা একদম ক্ষুদ্রতম যে অংশটা সেটা হচ্ছে উপাদান। হ্যাঁ, আবার এই ক্ষুদ্র অংশগুলোকে নিয়ে যখন একটা সমষ্টি তৈরি হয় সেটা হচ্ছে উপকরণ। তো আপনি দেখেন, এটা যদি আপনি মনে রাখতে চান, বাক্য কিন্তু একটা বড় ইউনিট, তাই না? শব্দ বা ধ্বনির চেয়ে বাক্য হচ্ছে একটা বড় ইউনিট। তো যখন উপকরণের কথা আসবে, উপকরণ মানে আমরা বলেছি উপাদান দিয়ে তৈরি, সে একটা সমষ্টি। তাহলে অবশ্যই বাক্য উপকরণই হবে, উপাদান তো হবে না, কারণ বাক্যকে আপনি বাংলায় ধ্বনি পাচ্ছেন, শব্দ পাচ্ছেন। তাহলে বাক্য নিশ্চয়ই উপাদান হবে না, ভাষার মূল উপাদান হবে না, হবে মূল উপকরণ। তো এইটা একটা থিওরি বা এটা একটা লজিক দিয়ে সবসময় পড়ানো হয়। সহজ কথা হচ্ছে, ব্যাকরণের যে বোর্ড বই বা প্রচলিত যে বইগুলো, ওই বইগুলোতে এভাবেই লিখে লিখে দেওয়া থাকে দেখে এভাবেই আমাদের শিখতে হয়। সেটার বেসিসে আমরা কিছু লজিক দ্বারা করাই এবং সে অনুযায়ী এই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা ওভাবেই পড়ার চেষ্টা করবেন জিনিসটা। তো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাক্য হলো ভাষার বৃহত্তম একক। অবশ্যই একটা ভাষার মধ্যে বাক্য তো সবচেয়ে বড় অংশ, তাই না? এর চেয়ে বড় তো আর কিছু আমরা ধরি না, বা এর চেয়ে বাক্যের চেয়ে তো বাক্যকে তো আমরা ছোট ইউনিট হিসেবে ধরতে পারি না। ছোট ইউনিট কারা? ধ্বনি, বর্ণ, শব্দ, এরা হচ্ছে ছোট ছোট ইউনিট। বাক্য হচ্ছে বড় একটা ইউনিট। তো বাক্য হলো ভাষার বৃহত্তম একক। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। অবশ্যই বাক্যকে আপনি যদি আলাদা আলাদা করেন, পদ পাবেন এক একটা, তাই না? তো পদগুলো নিজের এক একটা কি শব্দ। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শব্দকে বাক্যের বাহন বলা হয়।
বাক্যকে বহন করে নিয়ে যাচ্ছে এক একটা শব্দ, তাহলে শব্দকে কি বলা হয়? বাক্যের বাহন বলা হয়। বাক্যতত্ত্বে বাক্য ও বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করা হয়। এটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি। এটা মানে সবচেয়ে সহজ, এই যে বিভিন্ন তত্ত্বের মধ্যে এইটা মনে হয় সবচেয়ে সহজ লাগে, কারণ নামের সাথে যে আমাদের যে এইটা নিয়ে কথা বলছি, আমরা বাক্য নিয়ে কথা বলছি, একদম মিলে যায়। তো বাক্যতত্ত্বে বাক্য ও বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করা হয়। তো এটা ছিল একদমই বেসিক কিছু ইনফরমেশন, যেগুলো থেকে প্রশ্ন আসতে আগে খুব বেশি দেখা যেত। এখন একটু এই ধাঁচের প্রশ্ন কম আসে বিসিএস এ, কিন্তু আসতেই তো পারে। মনে করেন আপনি কোনো স্পেশাল সামনে আসছে, আপনি তখন দিচ্ছেন, বা আপনি অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর একটা ভ্যালিডিটি সবসময় থাকে। ঠিক আছে? তো এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, বুঝে পড়ার চেষ্টা করবো, যতটুকু মনে রাখতে পারি। প্রকরণ, সরি, উপাদান, উপকরণ, এই জিনিসগুলোর যে একটা মারপ্যাচ আছে, এগুলো নিজের মতো করে আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, তা এখন আমরা আসি যে এত কথা বললাম, বাক্য এটা বাক্য সেটা, কিন্তু বাক্য আসলে জিনিসটা কি? বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একক। হ্যাঁ, এটা হচ্ছে বাক্য। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। এগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি। বাক্য আসলে কি, বাক্য দিয়ে কি হয়, মনের ভাব প্রকাশ করি, এটা আমরা একদম ছোট কাল থেকে পড়ে আসছি। আমরা বাক্যের সংজ্ঞা জানি, এটা নিয়ে আমাদের সমস্যা হবে না। তবে দেখি আমাদের যে অনেক ভাষাবিদ রয়েছেন, যারা অনেক বছর যাবৎ বাংলা ভাষা নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক কিছু ভেবেছেন, গবেষণা করেছেন, তারা কি বলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ব্যাকরণ গ্রন্থে বাক্যের সংজ্ঞার্থ প্রদান করেছেন এভাবে: একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে, তাদের সমষ্টিকে বাক্য বলে। তো আমরা এখানে এই লাইনটাতে হয়তো বা এরকম আসবে না, যদি খুবই কঠিন প্রশ্ন না করতে চাই, যে এই লাইনটা দিয়ে বললো এটা কে বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, এর তো কঠিন প্রশ্ন আমরা আশা করি আসবে না। কিন্তু আমরা একটা জিনিস এখানে ইনফরমেশন আমরা জানি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গ্রন্থটার নাম কি? বাংলা ব্যাকরণ। এইগুলো তো নিশ্চয়ই আপনারা জানেন, যেগুলো আপনার সাহিত্য তো পড়েছেন, ব্যাকরণেরও শুরুর দিকে চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়া হয়, যে কোন ভাষাবিদের কোন বইটা লেখা, এবং এগুলোর অনেক ইম্পর্টেন্স আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তো একবার এক ঢিলে দুই পাখি মারার মতো একটা লাইন আর কি। এখানে আপনি এই একটা কোটেশনটাও জানলেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ব্যাকরণ, সরি, বাক্য নিয়ে কি বলেছেন, আবার ওনার যে গ্রন্থ সেটার নাম কি। ঠিক আছে? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার গ্রন্থে কি বলেছেন? একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে। যখন কোনো ভাষাবিদের আপনি বা যে কোনো সাহিত্যিকের আপনি কোনো কোটেশন মুখস্থ করবেন, পুরো লাইনটা আপনার মনে থাকবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যে কোনো এক একটা শব্দ পিক করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। যেমন এখানে সমস্ত পদের কথা বলেছে, সমষ্টির কথা বলেছে, মনোভাব, এই কয়েকটা ওয়ার্ড আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এভাবে আপনি মনে রাখতে পারেন। পুরো লাইন আপনার মনে থাকবে না, এলোমেলো হয়ে যাবেই। তো মনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরীর মতে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এই সুবিন্যস্ত পদসমষ্টি, এই টাইপের যে কতগুলো কথা বলা, মানে শব্দ বলা, এগুলো দিয়ে আপনি একটু মনে রাখার চেষ্টা করতে পারেন। তবে আমার কাছে মনে হয় না এত কঠিন প্রশ্ন আসবে। এই সেকেন্ডটা আপনি স্কিপ করতে পারেন, হয়তো বা আসবে না। এটা এতটা ইম্পর্টেন্ট না আমাদের সামনে পড়ার জন্য, আর অনেক কিছু আছে। তো আমরা বাক্য কাকে বলে মোটামুটি বুঝলাম, যে মনের ভাব প্রকাশ করার একটা একক হচ্ছে বাক্য। তবে এটা অর্থবোধক হতে হবে, যে আপনি যে কোনো শব্দ উচ্চারণ করলেন, যেটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন না, আপনার মনের ভাবও প্রকাশ হচ্ছে না, অন্য পাশের জন্য বুঝতে পারছে না, সেটা কিন্তু বাক্য তখন হবে না। তো আমরা জানি যে বাক্যের দুটি অংশ থাকে, এবং এইটা একটা বিসিএস এর প্রশ্ন, 48তম বিসিএস সম্ভবত। বাক্যের প্রধানত অংশ কয়টি? তো এটা হচ্ছে দুটি অংশই আপনারা সবসময় দাগাবেন, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। হ্যাঁ, বাক্যের দুটি অংশ কি কি? উদ্দেশ্য, বিধেয়। তো উদ্দেশ্য কি আমরা এগুলো মোটামুটি সবাই জানি, তাও আমরা একবার করে রিক্যাপিচুলেট করছি, যে বাক্যের যে অংশ বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। মানে কি? মানে একটা বাক্যে যে মেইন কাজটা করে, বা হচ্ছে যাকে নিয়ে কথা হচ্ছে, সে হচ্ছে উদ্দেশ্য। যেমন পাখিটি ডাকছে, এখানে কে ডাকছে? পাখিটি ডাকছে। মেইন যেই ব্যক্তি বা বস্তু, মানে মেইন যে সাবজেক্ট, সেটা কে? পাখি, পাখিটি। তো তাহলে উদ্দেশ্যকে, বাক্যের উদ্দেশ্য হচ্ছে এখানে পাখিটি, পাখিটি ডাকছে, এখানে উদ্দেশ্য হচ্ছে পাখিটি। আবার বিধেয় কি? এই পাখিটা যা করছে বা পাখিটাকে নিয়ে যা বলা হচ্ছে, সেটাই হবে আমার বিধেয়। তার মানে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। তাহলে পাখিটি ডাকছে, এখানে বিধেয় কি? ডাকছে।
এটা নিশ্চয়ই সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন, সমস্যা হচ্ছে না। মানে সাবজেক্ট আর আমরা অবজেক্ট হিসেবে যেভাবে মনে করি সাবজেক্টটাকে, বা যে কাজ করছে বা যাকে নিয়ে বাক্যে কথাটা হচ্ছে, সে হচ্ছে আমার উদ্দেশ্য, এবং সে বাকি যা করছে তাকে নিয়ে যে আলোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে বিধেয়। তো এটা তো একটা ছোট একটা মানে বাক্য পড়লাম আমরা, পাখিটি ডাকছে। কিন্তু এত ছোট বাক্য কি আসলে সাধারণত আমরা পরীক্ষায় পাবো, বা আমরা কি আসলে আমাদের প্রতিদিনের আলোচনাতে আমরা এত ছোট ছোট শব্দ বা ছোট ছোট বাক্য ব্যবহার করি? আমরা বড় বড় একটা বাক্য ব্যবহার করি, করিমের মা রহিমা একদা এক এক জায়গায় গিয়েছিলেন, মানে বড় বড় একটা শব্দ আমরা বলি বা বাক্য বলি। তো সেক্ষেত্রে এই উদ্দেশ্যকে আমরা আসলে সম্প্রসারণ করি। এই যে একটা উদ্দেশ্য, রহিমা হচ্ছে এখানে আমি মানে আমি যে লাইনটা বললাম সেটাতে রহিমা আমার সাবজেক্ট বা উদ্দেশ্য, সেখানে আমি কিন্তু আরো কয়েকটা কথা আমি সামনে বলে ফেলেছি, করিমের মা রহিমা। তাহলে এই করিমের মা মানে কি? আমার উদ্দেশ্যকে আমি একটু টেনে টেনে বড় করলাম, তাই না? একটু আরো সম্প্রসারিত করলাম, আমি বুঝালাম যে ওনার একটা আলাদা সম্পর্ক আছে, বা উনিকে বোঝানোর জন্য আমি আরো কিছু কিছু শব্দ ইউজ করলাম, বিশেষণ বা অনেক কিছু দিলাম। তো এগুলো যখন আমি যোগ করে ফেলবো, সেটা তার মানে হচ্ছে আমি উদ্দেশ্যকে সম্প্রসারিত করছি, উদ্দেশ্যের সম্প্রসারক এটা। হ্যাঁ, তো এখানে কি বললো, আমরা একটু কঠিন কঠিন বাংলায় কি বলা আছে শুনি। বলা আছে, উদ্দেশ্যকে বিস্তারিত করার জন্য অনেক সময় বিশেষণ বা অন্য পদ ব্যবহৃত হয়, যেমন ছোট পাখিটি ডাকছে। এই যে প্রথমে আমরা পড়লাম পাখিটি ডাকছে, এখন আমরা পড়তেছি ছোট পাখিটি ডাকছে, তার মানে আমার পাখিটাকে একটু বিশেষায়িত করলাম যে পাখিটা কেমন ছোট। তো এই যে আমি পাখিটার আগে একটা শব্দ যোগ করলাম, তাকে বিশেষায়িত করলাম, একটু টেনে বড় করলাম, তাহলে এটা কি হবে? উদ্দেশ্যের সম্প্রসারক, কারণ পাখিটি হচ্ছে উদ্দেশ্য, তার আগে আমি যা যোগ করে তাকে একটু ইলাবোরেট করছি, সেটা কি হবে? উদ্দেশ্যের সম্প্রসারক। আর বিধেয় সম্প্রসারক কি হবে? উদ্দেশ্যের সম্প্রসারকের মতোই, বিধেয়কে একটু বিস্তারিত ভাবে প্রকাশ করার জন্য আমরা যে সকল শব্দ ব্যবহার করি বা বিশেষায়িত করি, সেটা হচ্ছে আমার বিধেয়ের সম্প্রসারক। যেমন কচ্ছপ ধীর গতিতে চলে, এখানে ধীরে গতিতে তাহলে কি? কচ্ছপ চলে, চলেটা তো আমি বুঝতে পারছি যে কচ্ছপকে নিয়ে কি কথা হচ্ছে, ও চলে কিভাবে, এখন কিভাবে চলে, একটু যে আমি আরো কিছু এক্সট্রা জানতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার বিধেয়ের সম্প্রসারক, ধীর গতিতে চলে। তো এটা হচ্ছে আমার বিধেয়ের সম্প্রসারক। আর আমি যখন বলবো ছোট পাখিটি ডাকছে, পাখিটির আগে যেমন আমি একটা এক্সট্রা শব্দ যোগ করেছি, সেটা হবে আমার উদ্দেশ্যের সম্প্রসারক। ঠিক আছে? তো আমরা উদ্দেশ্য কি আর উদ্দেশ্যের সম্প্রসারক কি, বিধেয় কি, বিধেয়ের সম্প্রসারক কি, আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা এটা আরো ডিটেইলে যাব, অন্য অন্য কিছু পড়বো, তবে এটা হচ্ছে একদম বেসিক জিনিস, এবং এইখান থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা যখন আসে ওই সহজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, যে কয়টি অংশ, হ্যাঁ, যদি সহজ করতে চায় প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু জানবো কর্তা কি, কর্ম কি, ক্রিয়া কি। কর্তা কি, এটা আমরা বুঝতেই পারছি যে বাক্যে ক্রিয়াকে যে চালায় বা যে আসলে কাজটা করছে, সেই হচ্ছে কর্তা আমাদের। তো আর কর্ম কি? কর্তা যে কাজটা করছে সেটাই হবে আমাদের আসলে কর্ম, তাই না? যাকে অবলম্বন করে মানে যে কাজটা করছে, যাকে অবলম্বন করে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, সেটাই হবে আমার কর্ম। মানে মনে করেন আমি বই পড়ছি, এখানে বইটা আমার কি? কর্ম, তাই না? মানে যেটাকে অবলম্বন করে কাজটা হয়ে যাচ্ছে, বই দিয়ে তো আমি পড়ছি, তাহলে এই বইটা হবে আমার কর্ম। আর আমি ক্রিয়া কি হবে? বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কিছু করা হয়, কিছু ঘটানো হয়, সেটাই হচ্ছে ক্রিয়া, মানে ভার্ব। এটা আমরা মোটামুটি ক্রিয়াটা আমরা বুঝি, ক্রিয়া ক্রিয়া নিয়ে আমাদের সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় হচ্ছে কর্তা বা কর্ম নিয়ে, সেটা নিয়ে আসলে অত বেশি সমস্যা হয় যে তা না। আহ, তারপরও এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার, বা অনেক সময় প্রশ্নে আসে যে যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় সেটা কি। অনেক সময় তখন মনে হয় যে না, এটা মানে কর্তা, অবলম্বন করছে যেহেতু তার মানে সেই কর্তা, কিন্তু তা না। কর্তা যদি বলি তখন কি সেটার লাইনটা কিরকম হবে? বাক্যের ক্রিয়াকে যে চালায়, মানে একদম যে একদম মেইন সবকিছুর, সে হচ্ছে কর্তা। আর যাকে অবলম্বন করে হবে, কর্তা যাকে অবলম্বন করে কাজটা করবেন, সে হবে কর্ম। ঠিক আছে? যেমন সবুজ লতা বই পড়ে, এই বাক্যে এক জায়গায় সজল, এক জায়গায় সবুজ আল্লাহ। আচ্ছা, সজল ও লতা হলো কর্তা, বই হলো কর্ম, এবং পরে হচ্ছে ক্রিয়া। এটা আমাদের বুঝতে গিয়ে সমস্যা হচ্ছে কোনো? এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম এগুলো খুবই বেসিক জিনিস ছিল। এগুলো কি আমাদের কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় আপনারা কিন্তু বলবেন যে এই জিনিসটাকে আর একটু বলেন আপু, বা হচ্ছে একটু সহজ করে বলেন, আর কোনো সহজ কোনো উপায় আছে কিনা, আমরা একটু সেই জিনিসটা বলবেন। হ্যাঁ, হ্যাঁ, কর্ম অবজেক্ট, রাইট। এটা হচ্ছে সহজ করে বুঝলে। তো এটা যদি আশা করি আপনাদের এতক্ষণ যা গেল, খুব কম জিনিস ছিল, বুঝতে হয়তো সমস্যা হয়নি। তো আমি সেটা ভেবে আগাচ্ছি। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে একটু রেসপন্স করবেন।
আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন একটু জানবো মজার একটা জিনিস বাক্যের ক্ষেত্রে। সেটা হচ্ছে বাক্যের কিছু গুণ থাকে। মানে আমাদের মানুষের মধ্যে যেমন কিছু গুণ বা দোষ থাকে, বাক্যের কিছু গুণ থাকে যেটা থাকলে একটা বাক্যকে আমরা সার্থক বলতে পারি, হ্যাঁ। বা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো যদি কমপ্লিটলি ফলো করা হয় তাহলে হচ্ছে আমি বলতে পারি যে বাক্যটা একটা সার্থক বাক্য। আপনারা সার্থক বানানটাও খেয়াল করবেন, শয় ব কিন্তু না। সার্থক বানানে শয় ব নাই। মানে এই অর্থে সার্থক। তো আমরা দেখি একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। এগুলো কি? এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ঠিক আছে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এটা কি আসক্তি? আপনাদের কি মনে হয়, আমি কি এখানে ভুল লিখেছি? এটা কি আসক্তি হওয়া উচিত ছিল? আচ্ছা, ঠিক আছে, একটু পর পর আমরা আবার একটু রিক্যাপ করবো, হ্যাঁ। এখন বলেন, এটা কি আসক্তি? উনি কি ভুল লিখে ফেললাম কিনা? স্লাইড তো আমাকে আবার আসক্তি শো করছে কেন? না, আসক্তি হবে না, এটা আসক্তিই হবে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসে মানে অপশনে কোনটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য নয়, এভাবে দিয়ে মনে করেন আপনি আসক্তি দিয়ে দিল। এখন দ্রুত আপনার লিখার মানে আমাদের গোল্লা ভরাট করতে হবে, ওই একটা টেন্ডেন্সি কাজ করে। আমরা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাই ওই সময়, মানে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভ অনেক বেশি সচল হয়ে যায়, তখন আমরা কি করি? আমরা আসক্তি না আসক্তি কিছুই খেয়াল করি না, আমরা দাগিয়ে ফেলি। এই জিনিসটা যখনই আপনার আসক্তি আপনি অপশনে দেখবেন, বা সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য এই টাইপের কোনো প্রশ্ন দেখবেন, থেমে যাবেন কিছুক্ষণের জন্য। থেমে গিয়ে ভালো করে খেয়াল করবেন ওটা কি আসক্তি না কি আসক্তি, এটা ভালো করে খেয়াল করবেন, তারপরে দাগাবেন, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে, এখনকার প্রশ্ন তো আপনারা দেখেনি, মাঝে মাঝে অনেক ছোট ছোট করে আহ দেওয়া থাকে, মানে যেন আমাদের বাজেটের অনেক স্বল্পতা, আমাদের কাগজ বাড়ানো সম্ভব না, এক কাগজে মানে একটা পেজের মধ্যেই আমার 200টা প্রশ্ন দিতে হবে। তো সেক্ষেত্রে অনেক ছোট ছোট করে লেখা থাকে। যতই ছোট হোক যতই বড় হোক আপনার সেক্ষেত্রে আপনার মানে আপনার মার্ক উঠাতেই হবে। হ্যাঁ, এই সব আমরা যেগুলো বলি যে এই এই জন্য হয়নি ওই জন্য হয়নি, এগুলো আসলে আমরা মনকে সান্ত্বনা দিই, নিজের মনকে। কিন্তু পাশের আশেপাশের যে মানুষরা আছে তারা আসলে এগুলো শুনতে চায় না, তারা চায় হচ্ছে আমাদের কাছ থেকে রেজাল্ট, ভালো কিছু। তো এইসব আমরা আসলে দোহাই দিতে পারবো না, আমাদের এগুলোর মধ্যে থেকেও পার করে আসতে হবে, তাই না? তো আমরা একটু সিরিয়াস হব বা একটু সচেতন হয়ে দাগাবো, একদম আঙ্গুল ধরে ধরে এক একটা প্রশ্ন দাগাবো, জানি কোনো প্রশ্ন মিস না হয়ে যায় আমাদের, ঠিক আছে? অনেক ছোট লেখা, অনেক ছোট লেখা। 48-এর সময় যখন প্রশ্ন আমাদের দিয়েছিল, মানে দেখা মানে ভয়ঙ্কর অবস্থা, অনেকেরই শুনেছিলাম যে ছুটে ছুটে গেছে দেখেন, কিন্তু তার মধ্যেও কিন্তু 48-এর যে প্রিলিতে অনেক অনেক মার্ক উঠেছে অনেকেরই। তো আহ, মানে এটা আমরা কিভাবে আন্দাজ করি, যখন হচ্ছে ভাইবা টাইবা হয়ে যায় তখন হচ্ছে আহ পাশ করে যাওয়ার পর ভালো ভালো ভাইবা হওয়ার পরও অনেক সময় যখন আসে না, যেমন আমার আসে না, তখন একটা আন্দাজ আমরা করতে পারি যে প্রিলিতে আসলে অনেক অনেক মার্ক উঠাতে হবে, অনেক অনেক মার্ক উঠেছিল। তো দেখেন তাদের কিন্তু মিস যায় নাই, তারা কিন্তু ধরে ধরে শান্তভাবে প্রশ্নগুলো অ্যান্সার করেছে। তো আমাদেরও ওইভাবেই এই জিনিসটা হতে হবে যে একদম শান্তভাবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে অ্যান্সার করতে হবে। যতই যতই উল্টোপাল্টা মানে প্রতিকূল পরিবেশ থাকুক, আমাদের ওখান থেকে বের হয়ে আসতে হবে আসলে, ঠিক আছে? আচ্ছা, চশমা পাওয়ারও কাজ করে না। আচ্ছা, তো সার্থক বাক্যে তিনটা গুণের নাম আমরা দেখলাম এবং এটা নিয়ে একটু আলোচনাও করলাম। মানে আলোচনা করলাম মানে কি, বানানটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে আকাঙ্ক্ষা কি। আকাঙ্ক্ষা কি মানে নর্মালি আকাঙ্ক্ষাটা কি, যে আপনার কিছু একটা পাওয়ার ইচ্ছা, তাই না? যে আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি একটা সরকারি চাকরি করবেন, এটা যে পাওয়ার একটা আপনার ইচ্ছা। এই যে আপনি হবেন, আম, মানে আপনার কাজ করতে হবে সেটার জন্য, আপনার অনেক কিছু করতে ইচ্ছে করে, এই যে একটা আকাঙ্ক্ষা, এটাকে মানে এই যে একটা ইচ্ছা, এটাকে আকাঙ্ক্ষা বলে। তো বাক্যের ক্ষেত্রে আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন এই যে চন্দ্র পৃথিবীর চারিদিকে, এটা বলে আমি বসে আছি, আর কিছু বলতেছি না, তো আপনি আমাদেরকে হা করে তাকাই থাকবেন না? যে হচ্ছে হ্যাঁ, আপু শেষ করে না কেন, কি বলতে চাচ্ছে, কি চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি ঘোরে না, নাকি উনি এটা মানছেন না নাকি মানছেন, কি বলতে চাচ্ছেন? হা করে আপনি বসে আছেন, আরে আমি আর বলছিও না, বসে আছি। তাহলে আমি কি করলাম? আকাঙ্ক্ষাটাকে পূরণ করলাম না, বা আমি বাক্যটাকে সার্থক করলাম না। কারণ আমি তো অর্ধেক বলে বসে আছি, কিন্তু আমি যদি বলতাম চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে,
কথা শেষ। আমি একদম কমপ্লিট একটা কথা বললাম, আপনিও শুনলেন, শুনে হাঁটা শুরু করলেন যে হ্যাঁ বুঝছি উনি কি বলতে চাচ্ছে, আমি যাই। মানে আমার আমার কথাটা শুনে আপনি যে আচ্ছা ঠিক আছে ওনার কথা আমি বুঝতে পেরেছি, আমি এখন যাচ্ছি, এটা একটা ব্যাপার। মানে আপনার কমপ্লিট হয়েছে কথাটা, কিন্তু আমি যদি অর্ধেক বলে বসে থাকি, আমি বিসিএস ক্যাডার হয়ে এবার বসে আছি আর কিছু বলছি না, জিনিসটা তো কমপ্লিট হলো না। এই যে আপনার একটা আকাঙ্ক্ষা রয়ে গেল, আপু এরপর কি বলতে চাই, বিসিএস ক্যাডার হয়ে উনি কি করবেন, ঘুষ খাবেন, নাকি হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে উনি একদম সৎভাবে চলবেন, নাকি উনি কি বলতে চাচ্ছেন একটু মানে অপেক্ষা করি কি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এখনকার সময় আমরা যে রিলস দেখি বা হচ্ছে ভিডিও দেখি বিভিন্ন, সেখানে আমরা কি দেখি, এই যে কিছু একটা রেখে দেয়, আহ একদম পিক পয়েন্টে কিছু একটা দেখিয়ে আকর্ষণটা রেখে দেয়, শেষ করে না। তারপর আপনি কি করেন, বসে বসে পুরো রিলসটা দেখেন। তো ওই একটা আকাঙ্ক্ষা রেখে দেয় তারা। তো এখানে এটাই বোঝানো হয়েছে, যেমন দেখেন, আহ ঘুমিয়ে ঘুমিয়ে ক্যাডার হওয়া যায় কিনা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছে, মানে কি তাদের একটা আকাঙ্ক্ষা, মানে ইচ্ছা যে আমি কিছুই করব না, ঘুমিয়ে ঘুমিয়ে যদি একটু চ্যাট জিপিটি কে বলে বিশেষ ক্যাডার হতে পারে কিনা একটু জিজ্ঞেস করে দেখি, মানে এটা একটা অবাস্তব আকাঙ্ক্ষা। কিন্তু বাক্যের ক্ষেত্রে আকাঙ্ক্ষাটা কি, যে আপনি আহ কিছু একটা শুনে শেষ করার জন্য যে আপনার শুনতে চাওয়ার ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা হচ্ছে পূর্ণ একটা বাক্য, সার্থক বাক্য। কিন্তু আমি যদি বলি চন্দ্র পৃথিবীর চারিদিকে বসে আছে আর কিছু বলছি না, এক্ষেত্রে হবে কি, আমি বাক্যটাকে কমপ্লিট করলাম না, আকাঙ্ক্ষাকে পূরণ করলাম না, এটা একটা সার্থক বাক্য হবে না। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি, 49তম বিসিএস নাকি সেম কাজ করেছে। মানে ওই যে বিসিএস এর তো এখন আপনি যে আমরা যে আবেদন করি সেটা টাকা কমিয়ে দেওয়া হয়েছে, এখন কমিয়ে দেওয়ার কারণে কি এই জিনিসটা করছে কিনা কে জানে, মানে জানি না আসলে। হুম। আচ্ছা, আকাঙ্ক্ষা বুঝলাম, এবার আমরা আসবো আসক্তিতে। আসক্তি, যখন আপনি পড়বেন আপনি বারবার মানে উচ্চারণ করে জিনিসটাকে মাথায় আনার চেষ্টা করবেন, আসক্তি না, আসক্তি। তো মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলোকে এমন ভাবে পরপর সাজাতে হবে যেন মনোভাব প্রকাশে কোনো বাধাগ্রস্ত আমাদের হতে না হয়। বাক্যের অসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস যেটা, সেটাই হচ্ছে আমাদের আসক্তি। হ্যাঁ, তার মানে কি, আহ আপনি যখন একটা কথা বলেন আমি বই পড়ি, বা আমি খেলাধুলা শেষ করে এসে বই পড়বো, সেটা না বলে আপনি কি বলবেন শেষ খেলাধুলা করে আমি পড়বো, এরকম মানে তাও তো হয়ে গেছে, আমি পড়বো বলছি পরপর, আমি পড়বো, আমি এরকম পেঁচাইতে চেয়ে যদি আমি উল্টোপাল্টা আপনি কিছু লিখেন, সেটা কি আসলে মনোভাবটা ঠিকভাবে প্রকাশ করছে? আপনি খুব বিরক্ত হবেন এই লেখাটা দেখলে, বা আপনি বুঝবেনও না অনেক সময় যখন খুব বড় বড় বাক্য হবে, তখন সেটা কিন্তু আসক্তি ফুলফিল করছে না। যেমন একটা আমরা আসক্তিহীন লেখা পড়ি, কাল বিতরণ হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, কিছু বোঝা যায় এটা, মানে হ্যাঁ আপনি হয়তো খুব চেষ্টা করলে, আপনি বুঝতে চেষ্টা করলে বুঝবেন যে আচ্ছা ঠিক আছে পুরস্কার বিতরণের কথা বলছে, কিন্তু তাও দেখেন লেখাটা কিন্তু কিছুই হলো না, মানে কোনো কিছু ফলো করলো না, পদবিন্যাসের কোনো বালাই নেই, ইচ্ছা মতো একটা শব্দ, খালি শব্দগুলোকে ছুড়ে ছুড়ে দিয়ে গেছে, এরকম একটা অবস্থা। কাল বিতরণ হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, মানে কোনো কিছুর বালাই নেই যে সব আমরা কর্তা দিব, কর্ম দিব, ক্রিয়া দিব, এরকম কোনো সিকোয়েন্সই মেনটেন হচ্ছে না, বা একটা পদের পর কোন পদের পর কোনটা বসবে, সেটার যে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাই আমরা এখানে মেনটেন করতে পারলাম না। তো কি হলো, এর ফলে মনোভাব পূর্ণভাবে প্রকাশিত হলো না। কিন্তু যদি আমরা এটা এইভাবে বলি বাক্যটা, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে, জিনিসটা ঠিকঠাক হলো না, আপনাকে বুঝতে এখন কোনো কম সমস্যা হচ্ছে যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি? আপনি বুঝতে পারছেন যে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, পুরস্কার দেওয়া হবে, এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু আগের বাক্যটার ক্ষেত্রে আপনার মাথাটা একটু খারাপ হয়ে যাবে, মনে হবে যে কি আসলে একটা বাক্য গঠন করতে পারে না, বা এটা তো কিছুই হলো না, এটাই আপনার মনে হবে। তো সেটা তখন কি হবে, আসক্তি ফুলফিল করবে না, বা এটা একটা সার্থক বাক্য হবে না। তাহলে এই যে ডিম আগে না মুরগি আগে, ওইরকম আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনটার আগে কোনটা বসতে হবে, সেই যে একটা বিন্যাস, সেই বিন্যাসটা অবশ্যই একটা বাক্যে মেনটেন করতে হবে, পদবিন্যাসকে মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আমাদের আসক্তি। হুম। তো আমরা আকাঙ্ক্ষা কি বুঝতে পেরেছি, যে শুনে কমপ্লিট করা, মানে একটা অর্থ পুরোপুরি বোঝার জন্য একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে পদের একটা সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে কিনা, সেইটা হচ্ছে আমাদের আসক্তি। দুইটা গেল, এখন আমাদের বাকি আছে যোগ্যতা। এখন যোগ্যতা তো বুঝতেই পারছেন একটা একটু গুরু গম্ভীর ব্যাপার। নিশ্চয়ই এখানে অনেক ডিপ থিঙ্কিং থাকবে, বা কোনো একটা একদম ডিপলি ভাবা লাগবে, এরকম কিছু একটা থাকবে, তাই না, যোগ্যতার ব্যাপার যেহেতু আসছে।
ব্যাপারটা একটু বড়সড়। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। তার মানে কি? মানে আপনি যেটা বলছেন সেটার সাথে ভাবগত একটা মিল থাকতে হবে, কিছু একটা বলে দিলেই হবে না র্যান্ডম। যেমন আমি যদি বলি বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, তাহলে এটা কি? বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটা তো সত্য কথা, কয়েকদিন আগেই আমরা এটা ফেস করেছি। বেশ কয়েকটা জেলাতে আমরা দেখেছি যে বন্যার অবস্থা কি খারাপ ছিল। এর মধ্যেও আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। তো আমরা মোটামুটি জানি যে বর্ষার বৃষ্টিতেই প্লাবনের সৃষ্টি হয়, এটা আমরা বুঝতে পারছি যে বাক্যটা ঠিক আছে, কারণ এখানে কোনো ভুল তো আমরা দেখছি না, বর্ষার বৃষ্টিই হয় এবং সেই বৃষ্টিতেই বন্যার সৃষ্টি হয়। তো এটা হচ্ছে অর্থগত এবং ভাবগত যে মিল, এটা এখানে একটা সমন্বয় আমরা পাচ্ছি, তাই না? কিন্তু আমি যদি বলতাম বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, এটা কি ঠিক হতো কোনোভাবে? একে তো বর্ষার সাথে রৌদ্রের কথা আমি কেন বলবো, আর একটা হচ্ছে বর্ষার রৌদ্র, রৌদ্র কেন প্লাবনের সৃষ্টি করবে? সে বলতে পারতো যে খরার সৃষ্টি করছে, তাই না? যে গ্রীষ্মের খরা, সরি, গ্রীষ্মের যে রোদ সেটা খরার সৃষ্টি করছে, বা গ্রীষ্মের গরম খরার সৃষ্টি করছে, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যদি বলি যে আহ, বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, আমাকে কি বলবে? ভাই তুই পাগল হয়ে গেছিস, আর কিছু না। মানে তুই আসলে ভাবগত যে ব্যাপারটা, এটা বুঝতেই পারছিস না, কিছু একটা বলার দরকার, তুই বলছিস, এরকম ব্যাপারটা সবাই এরকম বলবে না? কারণ তখন আসলে কি বুঝবে সবাই? যে অর্থগত আর ভাবগত কোনো মিল থাকছে না। আপনি একটা শব্দ ইউজ করছেন, শব্দগুলোর ইউজটা আসলে ওই বাক্যে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আপনি বুঝতেই পারছেন না। তাহলে আপনি তখন ওই যোগ্যতা মেনটেন করছেন না, শব্দ তখন এটা, তখন এই বাক্যটা সার্থক বাক্য হবে না, তাই না? আমি উল্টাপাল্টা অনেক কিছু বললেই তো সেই জিনিসটা আসলে ঠিকঠাক হবে না। একটা বাক্য, প্রত্যেকটা শব্দের একটা মিল থাকা লাগবে, বা শব্দগুলোর ভাবগত যে অর্থ সেটা প্রকাশিত হতে হবে এখানে। তো আপনি সব জায়গায় যখন কোনো অর্থ শব্দ ইউজ করবেন, তখন এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, এবং আমরা সেভাবেই ইউজ করব। বা আমরা সার্কাজম করার সময় অনেক সময় অনেক রকম শব্দ ইউজ করি যেটা আসলে মিলে না, সেটা অন্য বিষয়। বাট একটা সার্থক বাক্যের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। গরু আকাশে ওড়ে, এই যে সহজ একটা কথা। আমি যদি বলে দিই গরু আকাশে ওড়ে, আমাকে আসলে সবাই পাগলই বলবে, আর তো কিছু বলবে না। কিন্তু নর্মাল মানুষ আসলে বুঝবে না যে তারা কেন পাগল বলছে, তারা এই জন্যই পাগল বলছে। আমি আমার একটা বাক্যে সার্থক বাক্য আমি তৈরি করতে পারিনি, আমি যোগ্যতাকে হারিয়েছি। এখন অবশ্য এখন টেকনোলজি অনেক বেশি হাই, এখন যদি গরু কোনো কারণে আকাশে উড়েও যায়, তখন ওই সময়ের জন্য এটা আসলে অবাস্তব, তাহলে আর থাকবে না হয়তো। তবে স্বাভাবিকভাবে গরুর আসলে ডানা নেই, গরু উঠতে পারার কথাও না, তো গরু আকাশে উড়ে, এটা যোগ্যতা হারানো একটা বাক্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আশা করি আপনাদের এই তিনটা বুঝতে সমস্যা হবে না। তাও এটা আবার একবার ভালো করে পড়বেন, কারণ আসক্তি আর যোগ্যতা একটু এলোমেলো হতে পারে। আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কখনোই সমস্যা হবে না, বাট আসক্তি আর যোগ্যতা, এই জিনিসটা আরেকবার একটু দেখতে হবে। সব পরীক্ষার আগে একবার একবার করে এটা দেখতে হবে, না হলে এলোমেলো হওয়ার ভয় থাকে। তো আমরা এগুলো পড়লাম, সার্থক বাক্যের গুণ পড়লাম, সাথে হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। এটা কি জানলাম? কর্তাকে, যে হচ্ছে ক্রিয়াটাকে চালায়, সে হচ্ছে কর্তা। কর্তা যাকে অবলম্বন করে কাজটা সম্পন্ন করে, সেটা হচ্ছে আমাদের কর্ম। এবং বাক্যের যে অংশ কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায়, সেটাই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব আর কি আমাদের, ঠিক আছে? আর বাক্যের দুটি অংশ থাকে প্রধানত, সেটা হচ্ছে, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিদেহ। উদ্দেশ্য কি? ওই যে ব্যক্তি বা বস্তুকে নিয়ে আসলে বাক্যে কথা বলা হয়, যে মেইন থাকে, সেই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং উদ্দেশ্যকে নিয়ে বাকি যাহা বলা হয় তাই হচ্ছে বিদেহ। এবং উদ্দেশ্যের আগে আপনি যদি উদ্দেশ্যের আহ ব্যাপারে কিছু এক্সট্রা কথা যোগ করতে চান, বিস্তারিত করতে চান বা বিশেষায়িত করতে চান, সেই জন্য আপনি যদি কিছু শব্দ ব্যবহার করেন, সেটা হবে উদ্দেশ্যের সম্প্রসারক। এবং বিধেয়ের ক্ষেত্রেও সেম। বিধেয় কে আপনি লেখার আগে যদি আরো কিছু শব্দ যোগ করে তাকে একটু সম্প্রসারিত করতে চান, বিস্তারিত ভাবে আলোচনা করতে চান, সেটা হবে আমার বিধেয়ের সম্প্রসারক। আর বাকি আরেকটা ছিল আমাদের বাক্য কাকে বলে। আমি আশা করি আমরা সবাই বাক্য কাকে বলে জানি। তো সার্থক বাক্য নিয়েও আমরা পড়ে ফেললাম। এখন আমরা পড়বো, দেখি যোগ্যতার সাথে কিছু ব্যাপার জড়িত থাকে, সেই জিনিসগুলো আমাদের অনেক ভালো করে একটু দেখতে হবে, কারণ এই জিনিসগুলো ভুল হয়। এবং আপনারা অবশ্য আপনাদের বাক্য শুদ্ধির ক্ষেত্রে এই জিনিসগুলো ফেস করে এসেছেন, পড়েছেন যখন, এই জিনিসগুলো আপনারা ফেস করেছেন। তাও একবার আমরা হচ্ছে দেখে যাব যে আসলে যোগ্যতার সাথে কোন 7টা বিষয় আমরা খুব ভালোভাবে দেখতে চাই বা থাকা জরুরি বলে মনে করি। হ্যাঁ, সেটা কি? রীতিসিদ্ধ অর্থবাচক
সর্ববাচকতা, বাহুল্য বর্জন, দুর্বোধ্যতা পরিহার, উপমা বা অলঙ্কারের সঠিক প্রয়োগ, বাগধারার সঠিক প্রয়োগ, গুরুচণ্ডালী দোষ পরিহার, যথার্থ শব্দ প্রয়োগ। মোটামুটি কয়েকটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝেও গেছেন, তারপরেও প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো 7টা বিষয় যোগ্যতার সাথে রিলেটেড, ঠিক আছে? এটা মনে রাখার আপাতত চেষ্টা করি, সামনে আরো ডিটেইলে পড়বো আমরা। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি গুরুচণ্ডালী দোষ কি। এটা আমরা সবচেয়ে সহজ, তো আমরা ছোটবেলা থেকে গুরুচণ্ডালী দোষ কথাটা শুনতে শুনতে বড় হয়েছে, তো আমরা জানি মোটামুটি গুরুচণ্ডালী দোষ কি, তাই না? গুরুচণ্ডালী দোষ হচ্ছে একটা ধরনের শব্দের সাথে, মনে করেন আপনি যখন আপনি সাধু ভাষা পড়ছেন, তখন আপনি সেটার সাথে চলিত যোগ করে দিলেন। আবার যখন চলিত ভাষা নিয়ে চলিত ভাষায় কথা বলছেন, মাঝে আপনি সাধু শব্দ বা সংস্কৃত কিছু শব্দ বা এই টাইপের সাধু ওয়ার্ড কিছু ইউজ করে ফেললেন, সেটা কি হবে? আমার গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে, তাই না? মানে তৎসম শব্দের সাথে আপনি যদি দেশীয় শব্দের প্রয়োগ করেন, আবার দেশীয় শব্দের সাথে আপনি তৎসম শব্দের প্রয়োগ করেন, তখন সেটা কি হয়ে যাবে? গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে, তাই না? তো এখানে দেখেন, গরুর গরুর গাড়ি, এই যে গরু বানানে গয়কার হবে। হ্যাঁ, এটা আমি ঠিক করে দিব, যখন স্লাইডটা দিব তখন একটু ঠিক করে নেবেন। গরু বানানে গয়কার হবে, গরু বানানে কিন্তু গ শুধু হয় না। তো আমরা যে সকল বই থেকে নেই, কিছু বই আবার দেখেন, আমরা তো বই থেকেই নিই জিনিসগুলো, তাই না? কিছু বই এখনো এগুলো এভাবে লিখে, কিন্তু আপনি যখন লিখবেন অবশ্যই খেয়াল করবেন গরুতে বাংলা একাডেমি ওকার যেহেতু দেয়, আপনি ওকার দিবেন। আচ্ছা, গরুর গাড়িতে বাংলা প্লাস বাংলা কিন্তু আছে। গরু একটা বাংলা শব্দ, গাড়ি একটা বাংলা শব্দ। সব দাহ, সব তৎসম, দাহ তৎসম। মরা পোড়া, দেশি দেশি, দুইটাই দেশি শব্দ। তো এখানে আমি কোনো গুরুচণ্ডালী দোষ কি দেখছি না। তার মানে এরা খুবই ভালো, এরা মেনটেন করেছে তাদের স্বজাতির সাথে থাকা। তো কিন্তু আমি যদি বলি সব পোড়া, মরা দাহ, জিনিসটা কি হয়? তখন ভুল হয়ে যায় না জিনিসটা? কারণ সব আমরা পড়েছি তৎসম, পোড়া কি পড়েছি? দেশি, তাহলে এটা একটা ভুল হয়ে গেল। মরা দাহ, আগেই মরা দাহতে দাগ দিয়েছি। হ্যাঁ, মরা দাহ, মরাটা আমরা কি জানি? দেশি। দাহ কি জানি? তৎসম, তাহলে এটা একটা ভুল, আগে ক্রস দিয়ে দিলাম। সব পোড়া, এটাও ভুল। সব পোড়া হবে না, হয় এটা হবে শবদাহ, না হলে হবে মরা পোড়া। হ্যাঁ, কিন্তু দুই ধরনের, দুই জায়গা থেকে আসা শব্দ আমরা কখনো ব্যবহার করব না, সেক্ষেত্রে জিনিসটা গুরুচণ্ডালী দোষে দূষিত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসলাম বাহুল্য দোষ। বাহুল্য দোষ শুনেই কথাটা শব্দটা শুনে আপনি বুঝে গেছেন না, যেখানে অতিরিক্ত কিছু মনে হয় দিয়ে দিয়েছে, যেটা দরকার নেই, সেটাই করেছে এখানে। বাহুল্য দোষ এটাই, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। যেমন, সকল শিক্ষকগণ আজ উপস্থিত। আমরা কিন্তু আসলে বলার সময় এরকমই বলি, তাই না? যখন কোথাও কথা বলি আমরা এভাবে বলে ফেলি, সকল শিক্ষকগণ এখানে উপস্থিত। তো আপনি তো সকল বলেছেনই, সকল মানে কি? সব শিক্ষকই তো থাকবে, আবার শিক্ষকগণ কেন দিচ্ছেন? এটা তো দরকার নেই। আপনি শুরুতেই এটাকে বহুবচন বুঝিয়ে দিয়েছেন আপনার সকল দিয়ে, আপনার আবার সাথে গণ ইউজ করা, শিক্ষকগণ গণটা ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। এটা আপনার ভুল হয়ে গেছে, আপনি আসলে বেশি বেশি জিনিস দিয়ে ফেলেছেন। কোনো জায়গায় কোনো কিছু অতিরিক্ত করলে সেটা কিন্তু ভালো হয় না। যেমন দেখেন, এখানে বলছে উড ইউ লাইক এনিথিং স্যার, এলস স্যার, মানে আপনি আরো কিছু কি নিতে চান খেতে, কিন্তু দেখেন তার অবস্থা অলরেডি অনেক, মানে উনি ভয়ঙ্কর ভাবে ওবেস্ট বলা যায়, তো উনি বলছেন ইয়েস, ওনার লাইপোসাকশন দরকার, তার মানে হচ্ছে না অপারেশন করা দরকার। ওনার হচ্ছে এই যে ওবেসিটির জন্য যে অপারেশনটা আর কি, সেটা করার প্রয়োজন ওনার, এছাড়া ওনার আর কিছু করার প্রয়োজন নেই। মানে অতিরিক্ত জিনিস এত বেড়ে গেছে যে ওনার পক্ষে আর খাওয়া তো সম্ভবই না, উল্টা এটা ঘাটানোর জন্য ওনার হচ্ছে অপারেশন প্রয়োজন। তো কোনো কিছু অতিরিক্ত কখনোই ভালো না। আপনি অতিরিক্ত জিনিসগুলো যখন ঘাটবেন, অতিরিক্ত জিনিসগুলো যখন একটা জিনিস, একটা টপিক নিয়ে আপনি অতিরিক্ত যখন ঘাটবেন, জিনিসটা আসলে কখনো আপনার জন্য মঙ্গল আনবে না বয়ে, আপনার সময়গুলোকে লস করবে। কিন্তু এইসব বাদ দিয়ে আপনার আসলে কি করা উচিত? স্মার্ট ওয়েতে পড়া উচিত, যতটুকু দরকার অতটুকু পড়া উচিত, তাই না? এভাবেই আসলে আমাদের পড়াগুলোকে গুছাতে হয়, না হলে বিসিএস এর যে বিশাল ভান্ডার, ওটা শেষ করতে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে সকল শিক্ষকগণ, এটা কি? এটা তো ঠিক না, বুঝতে পেরেছি। তাহলে এটা আমাদের আসলে এটা কি হবে? শুদ্ধটা কি হবে? সকল শিক্ষক আজ উপস্থিত বা শিক্ষকগণ আজ উপস্থিত। হ্যাঁ, দুইটা একসাথে দেওয়া যাবে না, এবং বাক্য শুদ্ধির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই বাহুল্য দোষ থেকে অনেক প্রশ্ন আসে, মানে দেওয়া যায়, প্রশ্নটা এরকম থাকবে হয়তো কোন বাক্যটি শুদ্ধ নয় বা কোন বাক্যটি শুদ্ধ, দেখা যাবে অপশনে এরকম দিয়ে দিল সকল শিক্ষকগণ বা সকল ছেলে মেয়েগুলি, এভাবে সবকিছু মানে দুই দিকেই দিয়ে দিবে। আপনার সামনেও বহুবচনকে বুঝাবে, পিছনেও একটা বহুবচনের জন্য শব্দ দিয়ে রাখবে। এরকম করলে তখন সেটা বাদ যাবে, অর্থাৎ সেটা তখন শুদ্ধ হবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সকল শিক্ষক আজ উপস্থিত।
আচ্ছা, এরপর হচ্ছে উপমার ভুল প্রয়োগ। যে সকল উপমা সম্পর্কে আমরা মোটামুটি জানি বা বুঝতে পারি যে এটার সাথে এরা রিলেটেড, সেখানে যদি অন্য কোনো শব্দ যুক্ত করে দেয় তাহলে আমরা সেটাকে ভুল হিসেবে ধরে নিতে পারবো। যেমন উপমা বা অলংকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, এগুলোর প্রয়োগে কোনো ভুল হলে বাক্য তার ভাবগত যোগ্যতা হারাবে। যেমন শোক সাগরে সে উড়ে বেড়ায়। আপনি বলেন শোক সাগরে, আপনি একটা উপমা প্রয়োগ করেছেন, ঠিক আছে, এটার কোনো আসলে ভিত্তি নেই যে শোক সাগর আবার হয় কেমনে, এটা একটা উপমা, এই জন্য এটা উপমা। তো উপমার সাথে রিলেটেড যে আপনি যে সকল শব্দ ব্যবহার করবেন সেটাও রিলেটেড হতে হবে না। আপনি যদি বলেন শোক সাগরে সে উড়ে বেড়ায়, এটা কিছু হলো মানে, আমি ঠিক আছে শোক সাগর যেটা বলেছি সেটাও একটা কাল্পনিক ব্যাপার, সেজন্য আপনি কল্পনাতে আপনি সাগরে উড়বেন, এটা তো হবে না, তাই না? শোক সাগরে সে উড়ে বেড়ায়, এটা তাহলে ভুলই মনে হচ্ছে আমাদের কাছে। আর একটা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এটাও তো আবার কেমন শোনাচ্ছে। মানে আশার বীজ উক্ত হচ্ছে, বীজ কি মন্দিরে কখনো হয়, উক্ত হয়? মানে আপনার বীজ থেকে চারা কি মন্দিরে হয়? কোথায় হয় এটা? আমাদের ক্ষেত খামারে হয়, মানে ক্ষেত মানে কি ক্ষেত্র, ক্ষেত্রতে হয়, তাই না? তাহলে আসলে উত্তরটা আমাদের কি হওয়া উচিত? শোক সাগরে সে উড়ে বেড়ায়, এটা ভুল। আবার হৃদয় মন্দিরে আসার বীজ যুক্ত হলো, এটাও ভুল। সঠিকটা এটা এরকম হতে পারে, শোক সাগরে সে ভেসে বেড়ায়, তাই না? সাগরে সে ভেসে বেড়াচ্ছে বা ডুবেই গেল, এটাও আপনি যদি বলেন তাও হচ্ছে মানা যাচ্ছে যে হ্যাঁ, সাগরে তো ডুবেই যেতে পারে। আর হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে আপনি যখন কোনো উপমা ইউজ করবেন, উপমার তো আসলে কোনো বাস্তব কোনো থাকে না, মানে বাস্তব ক্ষেত্রে সেটাকে আপনি হতে পারবে না এমন জিনিস, সেটাই তো উপমা আমাদের, না? উপমার ক্ষেত্রে আমরা কত রকম করে কত রকম ভাবে বলি। আহ সেটার সাথে যখন আপনি অন্যান্য শব্দগুলোকে ব্যবহার করবেন তখন সেটা ওইটার সাথে রিলেটেড হতে হবে। যখন আপনি ইউজ করছেন শোক সাগর, তখন আপনি হয় ভেসে যাওয়ার কথা বলবেন, না হলে ডুবে যাওয়ার কথা বলবেন। আপনি উড়ে যাওয়ার কথাও বলবেন না, বা আপনি বলবেন না ঘুমিয়ে যাওয়ার কথাও বলবেন না, তাই না? ওইটার সাথে মিলিয়ে মিলিয়ে আপনার যেন কথাগুলো হয় সেটা আপনি খেয়াল রাখবেন, ভাবগত যে যোগ্যতা সেটা যেন না হারায় একটা বাক্য। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে বাগধারায় শব্দ, বাগধারার ক্ষেত্রে শব্দ পরিবর্তন। এটা খুব সহজ দেখে, এটা নিয়ে আর বেশি অনেক কোনো কথা এখানে রাখিনি, আপনাকে জাস্ট মুখে বোঝানোর জন্য যে আমরা বাগধারা শব্দ পরিবর্তন কি জানি। বাগধারা, হ্যাঁ, বীজ ক্ষেত্রে ক্ষেত্রে বপন করা হয়, মন্দিরে নয়। আচ্ছা, বাগধারার ক্ষেত্রে আমরা জানি কি অরণ্যে রোদন, তাই না? অরণ্যের রোদন অর্থ কি বলেন তো? অরণ্যের রোদন যেটা শব্দ, সেটারই কিন্তু আপনি একটা প্রতিশব্দ ব্যবহার করতে পারেন যে বনে রোদন মানে কান্না করা, ক্রন্দন। তাহলে কি সেটা বাগধারা হবে? আপনি কি বাগধারা বনে ক্রন্দন হিসেবে পড়েছেন কখনো বাচ্চাকাল থেকে? হ্যাঁ, নিষ্ফল আবেদন। কখনো আপনি বনে ক্রন্দন পড়েন নাই, তাই না? ফান করে হয়তো বা আপনারা বলতে পারেন ফ্রেন্ডদের সাথে, কিন্তু আপনার বাগধারা কি জানেন? অরণ্যে রোদন, এবং এটা অরণ্যের রোদন হিসেবেই আপনি যখন ব্যবহার করবেন বাক্যে, তখনই সেটা সার্থক বাক্য হতে পারবে, যোগ্যতা বজায় রাখবে। এটাকে আপনি আবার তার প্রতিশব্দ হিসেবে বনে ক্রন্দন দিয়ে বললেন যে আমি তো একই কথা বুঝিয়েছি, এটা কি অন্য পাশের জন যে শুনবে সে কি প্রথমেই বুঝতে পারবে? তাকে তো তখন অনেক ইন্টেলেকচুয়ালি ভাবতে হবে, ও বাবা সে আসলে সার্কাজম করেছে, এভাবে এভাবে বলেছে। এটা আসলে বাক্যের যোগ্যতা তখন রাখে না। তো আপনি বাগধারা যেভাবে জানেন সেভাবেই আপনার বাগধারাটাকে ইউজ করতে হবে। তো অরণ্যের রোদনকে আপনি অরণ্যের রোদন হিসেবে ইউজ করবেন, বনে ক্রন্দন হিসেবে না। ঠিক আছে? তো বনে ক্রন্দনটা ভুল, অরণ্যের রোদনটা ঠিক। এখন হচ্ছে দুর্বোধ্যতা পরিহার করা। দুর্বোধ্যতা মানে কি? বোঝা যাচ্ছে যে কঠিন কিছু নিশ্চয়ই ব্যবহার করেছে যেটা বোঝাই যায় না। আচ্ছা, না, অনেকে যখন কথা বলে দেখবেন অনেক অলংকার ব্যবহার করে, বা অনেক অলংকার তাও বোঝা যায়, মানে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, যেটা হচ্ছে আমরা আসলে সহজ সরল যে বাঙালিরা আছি বা বাংলাদেশি আছি আমরা সেটা সেটা বুঝি না, তাই না? আমার কাছে মনে হয় যে ভাই একটু সহজ ভাবে বল, বা একটু আমাকে একটু ভাবানুবাদ করে বল, তোর এত কঠিন কথা আমি বুঝতে পারছি না। সেটা তখন কি বাক্যের একটা যোগ্যতা সে হারালো। সে অনেক কঠিন করে বলতে গিয়ে যে তার শ্রোতা তাকেই সে বুঝাতে পারলো না, এটা তো তার জন্য এটা অযোগ্যতার লক্ষণ, তাই না? তো অপরিচিত ও অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহারে বাক্যের অর্থ বোঝার ক্ষেত্রে যোগ্যতা হারায়। যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, মাশাল্লাহ, এই প্রপঞ্চর অর্থ তো আসলে অনেকেই বুঝবে না, হ্যাঁ? তখন হাঁ করে তাকাই থাকবে, প্রপঞ্চ মানে কি আবার, এটা আবার আমি কি কি একটা ভুল করে ফেললাম আল্লাহই জানে। আসলে সহজ কথা, উনি বুঝাতে চেয়েছে তুমি আমার সাথে চাতুরি করেছো বা চালাকি করেছো। এটা যদি বলে, এটা কে না বুঝবে? সবাই বুঝবে। আপনি যখন কথা বলবেন সেটা যত সহজ সরল এবং যত সহজ সরল সাবলীল ভাবে সুন্দর হবে, ততই কিন্তু সেটা তত শ্রোতাকে আকর্ষিত করতে পারবে, তাই না? তো তুমি আমার সাথে চাতুরি করেছো বা চালাকি করেছো,
ভুল হবে বলতে যোগ্যতা হারাবে, মানে আপনার লেখাটাতে বাক্যটাতে তো আসলে ওইভাবে ভুল নেই যদি আপনি এমনি দেখেন যে এখানে কোনো ক্রিয়াগত ভুল হয়েছে কিনা বা হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং এ ভুল কিনা, সেটা তো না, কিন্তু আপনার যোগ্যতা তো হারাচ্ছে। তো সার্থক বাক্য এটা তখন আর হতে পারে না যখন যোগ্যতা হারায়, তাই না? আপনি এত কঠিন শব্দ ইউজ করবেন না একটা সহজ সরল বাক্যের সাথে। যদি আপনি সাধু সাধু ভাষা বা সংস্কৃতের একটা কথা, সংস্কৃত ভাষায় কথা বলেন, এই টাইপের যখন শব্দ থাকবে সেইখানে আপনি হয়তো প্রপঞ্চ বা এরকম কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন সহজ সরল একটা বাক্য বলছেন, সেক্ষেত্রে এমন কোনো দুর্বোধ্য শব্দ বা অপ্রচলিত শব্দ ব্যবহার করা উচিত না, যেটা আপনার কথাটাকে, মনোভাবটাকে প্রকাশ করতে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। হুম। আচ্ছা, এখানে হচ্ছে আমি ওই যে একটা রেখেছিলাম, সিন রেখেছিলাম, প্রপঞ্চ তো চাতুরীর কথা এখানে আছে, যেহেতু মানে তাকে ধোকা দিয়েছে, এই জন্য হচ্ছে যারা হচ্ছে এটা দেখেছেন মুভিটা পদ্মাবত, তো তারা হচ্ছে এটার সাথে রিলেট করতে পারবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আমরা পরেরটাতে যাই, রীতিসিদ্ধ অর্থবাচকতা। এইটা একটু খেয়াল করবেন। আপনারা প্রকৃতি প্রত্যয় নিয়ে পড়েছেন আপনাদের আগের সেশনগুলোতে। তো আপনারা জানেন যে প্রকৃতি প্রত্যয় নিয়ে একটা অর্থ গঠন করা হয়, বা শব্দের শব্দ গঠনের প্রকৃতি প্রত্যয় হচ্ছে একটা উপায়, তাই না? উপস পড়েছি আমরা, উপসের মধ্যে তো আমরা জানি যে প্রকৃতি প্রত্যয়ও আছে একদম মূল, মানে প্রথম দিকের আহ মূল যে শব্দ গঠনের তিনটা ওয়ে, সেটার মধ্যে একটা প্রকৃতি প্রত্যয় রয়েছে। তো কিছু কিছু শব্দের ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতি প্রত্যয় সাধিত যে অর্থ, সেটা ব্যবহৃত না হয়ে আরেকটা অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে, মানে ব্যবহারিক অর্থ যেটা, সেটা ব্যবহৃত হয়। তো সেই সকল শব্দ ক্ষেত্রে সেগুলোকে আমরা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা বলি। তো এখানে কি লিখেছে পড়ি, যে সকল শব্দ প্রকৃত প্রত্যয় দ্বারা গঠিত, সে সকল শব্দ সাধারণত প্রকৃত প্রত্যয়ের অর্থই ব্যবহৃত হয়, কিন্তু যোগ্যতার ক্ষেত্রে রীতিসিদ্ধ অর্থের প্রতি খেয়াল রেখে কিছু কিছু শব্দের ব্যবহার করা হয়। যেমন বাধিত একটা প্রত্যয় সাধিত শব্দ, সেটা আমরা কি জানি, বাদ প্লাস ইতো, তাই না? এটা হসন্ত হবে, বাদ প্লাস ইতো। তো এটা যদি আমি ভাঙি তাহলে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাধা প্রাপ্ত হওয়া, তাই না? বাধ প্লাস ইতো, বাধা প্রাপ্ত হওয়া। কিন্তু বাধিত শব্দটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতাম মনে আছে? আমরা যখন অ্যাপ্লিকেশন লিখতাম, আপনার একান্ত বাধিত ছাত্রী বা হচ্ছে অনুগত ছাত্রী, আমরা এভাবে পড়তাম না বা এভাবে লিখতাম না। তার মানে বাধিত অর্থ আসলে কি? বাধিত অর্থ আসলে রীতিসিদ্ধ অর্থ, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বা আমরা একদম অনুগত, সেটা বোঝানো, তাই না? তো সেক্ষেত্রে এই সকল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে ভেঙে ভেঙে যে অর্থ আসে সেই অর্থ ব্যবহার না করে আমরা কিন্তু অন্য অর্থ ব্যবহার করি। এবং এই ধরনের শব্দকে কি শব্দ বলে বলেন তো? কি যোগরুরু বলে নাকি রুড়ি বলে? যেগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয় অর্থটা ফলো করে না। আপনাদের কি মনে আছে কিনা দেখি, আপনারা তো শব্দ পড়েছিলেন এবং আমি আশা করি আপনারা এটা আপনি জানেন, পারবেন। যোগরুরু আসলে কি? যোগরুরু কি ছিল মনে আছে? যোগরুরু ছিল সমাস রিলেটেড, তাই না? আর আমাদের যে রুড়ি, সেটা ছিল প্রত্যয় বা উপসর্গ, এগুলো রিলেটেড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা রীতিসিদ্ধ অর্থবাচকতাও ফলো করার চেষ্টা করব যখন আমরা পড়াশোনা করব বা আমরা যখন লিখবো একটা বাক্য, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা বই দিয়ে আমি এক্সট্রা করে পেয়েছিলাম, তো এটাও আমি রাখলাম। যদি কোনো জায়গা থেকে প্রশ্ন হতো, এটাও অপশনে থাকে, যাতে করে আপনার না মনে হয় যে আমি তো 6টা পড়েছিলাম, 6টার মধ্যে তো এই অপশনটা নেই। এটা আরেকটা বই আমি পেয়েছি, যেহেতু এটাও রাখলাম, যাতে করে অপশনে যদি আপনি যথার্থ শব্দ প্রয়োগ জিনিসটা পান, এটা আপনি দাগাতে পারবেন। তো অনেক সময় বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করে এমন শব্দ প্রয়োগ করা হয় যা বাক্যকে অর্থহীন বা হাস্যকর করে তোলে। যেমন ইংরেজিতে গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, দেয়া নয়। হ্যাঁ, কিন্তু অনেকেই লেখেন নিচে দেয়া হলো, এর অর্থ দাঁড়ায় নিচে মেঘ হলো। দেওয়া, দেয়া মনে হয় একটা কোনো এলাকার আঞ্চলিক ভাষাতেও মনে হয় মেঘকে দেয়া বা এই টাইপের কিছু একটা বলে কাছাকাছি, না? দেওর তো মনে হয় বরিশালের ভাষায় বৃষ্টিকে বলে বা এরকম কিছু, না? আমি আসলে কি বলি, আমি কিছু কিছু বরিশালের শব্দ নিজেও কনফিউজ থাকি, মানে নিজেও অত ভালো জানি না। তো যাই হোক, ইংরেজি গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। দেয়া, দেয়া আপনি লিখবেন না, দেয়া অর্থ হচ্ছে মেঘ। তো শুদ্ধ রূপটা কি হবে, নিচে দেওয়া হলো। তো এটা হচ্ছে যথার্থ শব্দের প্রয়োগ। আপনি এত কিছু যদি আপনার মনে রাখতে নাও মনে থাকে, আপনি জাস্ট এটা মনে রাখেন, যথার্থ শব্দ প্রয়োগ এটাও একটা যোগ্যতা বজায় রাখার জন্য একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, কারণ এটা অনেক বইতেই থাকবে না, সব ম্যাক্সিমাম বইতেই 6টা থাকে, প্রথম 6টা যেটা আমরা পড়লাম। যথার্থ শব্দ প্রয়োগ এটা নাও থাকতে পারে, তো এটাও জেনে রাখুন একটা এক্সট্রা পয়েন্ট হিসেবে। আচ্ছা, আচ্ছা আমরা এখন, আচ্ছা আমরা যেগুলো পড়লাম এর মধ্যে আপনাদের কোনোটাতে কনফিউশন আছে?
কারণ ছয়টা একসাথে ধরতে গেলে শেষ করতে সমস্যা। আচ্ছা, আমরা শুরু থেকে যদি দেখি গুরুচণ্ডালী দোষ কি, আমরা যেই ভাষার শব্দ ব্যবহার করছি তার পাশের শব্দটাও সেই ভাষারই হওয়া উচিত। যেমন বাংলা হলে বাংলা, তৎসম হলে তৎসম, বাংলার সাথে তৎসম, তৎসমের সাথে বাংলা, এটা দেওয়া ঠিক না, এটা গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা যাব বাহুল্য দোষ। বাহুল্য দোষ তো এই লোকটাকে দেখে আপনারা মনে রাখবেন, উনি এত খেয়েছেন যে ওনার জন্য অতিরিক্ত হয়ে গেছে এবং এটার জন্য ওনার অপারেশনের দিকে চলে যেতে হচ্ছে, এত বাজে অবস্থা। তার মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন আমি সামনে শুরুতেই একটা বহুবচন ব্যবহার করে ফেলছি, তখন আমি পরে আবার শব্দের শেষে আরেকটা বহুবচনের জন্য কোনো শব্দ ব্যবহার করব না, শব্দ সমষ্টি বা শব্দ ব্যবহার করব না। উপমার ভুল প্রয়োগ মানে হচ্ছে আমি যখন কোনো উপমা ইউজ করছি ওই উপমার সাথে রিলেটেড আরেকটা শব্দই আমার ব্যবহার করতে হবে। শোক সাগরে সে উড়ে বেড়ায়, এটা হবে না, শোক সাগরে সে ভেসে বেড়ায়। বাগধারা, বাগধারা বাচ্চাকাল থেকে যা জেনে এসেছি সেভাবেই বাগধারাকে ব্যবহার করতে হবে। বাগধারাকে অন্যভাবে চেঞ্জ করতে পারবো না, সেটা প্রতিশব্দ হলেও সম্ভব না। আচ্ছা, দুর্বোধ্যতা, সেটা হচ্ছে কঠিন কোনো শব্দ যেটা অপ্রচলিত বা অপরিচিত বা দুর্বোধ্য, এই টাইপের শব্দগুলো ব্যবহার না করাই ভালো। সহজ সরল ভাবে সোজা কথা, মানে সোজা শব্দগুলোকে ইউজ করা উচিত, যেগুলো সহজে বুঝতে সুবিধা হয় মানুষের জন্য। রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে প্রকৃতি প্রত্যয়জাত যে শব্দগুলো আছে, অনেক সময় অনেক শব্দের ক্ষেত্রে সেই অর্থ প্রকাশ না পেয়ে রীতিসিদ্ধ কিছু অর্থ তারা প্রকাশ করে, মানে ব্যবহারিক অর্থ তাদের আলাদা থাকে, সেটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আর যথার্থ শব্দের প্রয়োগ তো বললাম, যে সকল শব্দের প্রয়োগে আমরা মাঝে মাঝে আসলে ভুল করি, যেটা অর্থহীন হয়ে দাঁড়ায় বা অন্যরকম অর্থ দাঁড়ায়, সেটা আমরা করব না। যেমন দেওয়াকে দেয়া লেখা ঠিক না। আচ্ছা, আমরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছি, এখন জাস্ট আমাদের বাক্যের প্রকারভেদটা সম্পর্কে জানা দরকার। দুই ধরনের বাক্যের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। তার মধ্যে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে কিভাবে গঠিত হয়েছে বাক্য তার উপর বিবেচনা করে। তার মানে গঠনগত ভাবে গঠনগতভাবে বাক্য হচ্ছে তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। হ্যাঁ, সরল বা সাধারণ সিম্পল সেন্টেন্স, জটিল বা মিশ্র কমপ্লেক্স সেন্টেন্স, যৌগিক বা সংযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। কিছু কিছু ভাষাবিদ জটিল আর মিশ্র বাক্যকে আলাদা হিসেবে ধরেন, তবে সহজ কথায় জটিল বা মিশ্র অপশনে যদি জটিল না থাকে, মিশ্র থাকে, আপনি আপনার প্রশ্ন যদি জটিল বাক্যের কোনো একটা উদাহরণ থাকে, আপনি মিশ্র দাগাতে পারবেন। এটা এত কমপ্লিকেটেড করার প্রয়োজন আমাদের পড়ে না সবসময়, ঠিক আছে? আচ্ছা, একটু 5টা মিনিট আমাকে একটু দিবেন। আচ্ছা, তো আমরা সরল বা সাধারণ বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বা সংযুক্ত বাক্য, এই তিনটার নাম জানলাম এবং এটা নিয়ে আমরা ডিটেইলে পড়বো এখন। হ্যাঁ, আচ্ছা, তো এই পড়ার আগে আরেকটা জেনে নিই। এটা আমাদের ছিল গঠনগত ভাবে শব্দের প্রকারভেদ, সেটা কি 3 প্রকার, ঠিক আছে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ 3 প্রকার। আর অর্থগতভাবে 2 সেকেন্ড না, 5 মিনিট এটা আসলে অনেক বেশি হয়ে যাবে। বাক্য অর্থানুসারে কত প্রকার? 7 প্রকার। গঠনগতভাবে 3 প্রকার, অর্থানুসারে 7 প্রকার। তবে প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে গঠনগতভাবে কত প্রকার এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জানতে চায়। হ্যাঁ, অর্থগতভাবে কত প্রকার এটা খুব কম আসে, তাও আপনাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলো তো বাক্যের একটা ইম্পর্টেন্ট প্রকারভেদ দিতেই পারে। তখন আপনার জানা থাকবে, তখন আপনি এমন হয়ে যাবে যে আপনি তো গঠনগতভাবে 3 প্রকার জানেন, সেটাই আপনার হাতে চলে আসবে যে আপনি ওটাই দাগিয়ে ফেলবেন। না, একটু থামবেন, একটু খেয়াল করবেন প্রকারভেদটা কোন অনুসারে বলছে, সেটা শব্দের ক্ষেত্রেও খেয়াল করবেন, বাক্যের ক্ষেত্রেও খেয়াল করবেন, কারণ ভাগগুলো কিন্তু আলাদা। আচ্ছা, বাক্যের অর্থানুসারে 7 প্রকার কি কি? বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক, 3টা নামই মনে রাখতে হবে বা বুঝার চেষ্টা করতে হবে। আপনি যদি বুঝে যান তাহলে আপনি ওই নামগুলো প্রত্যেকটা প্রতিশব্দ মুখস্থ না করলেও চলে, তবে আপনি একটু খেয়াল রাখবেন যে এগুলোর কিন্তু কিছু সমার্থক নাম, মানে আরো কিছু নাম আছে, মানে একটা ইসের শুধু বর্ণনাত্মক জানলেই হবে না, এর কিন্তু আরো কিছু নাম আছে, সেটাও মাথায় রাখবেন। প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, ইচ্ছা বা প্রার্থনা সূচক, কার্যকারণাত্মক, সংশয় সূচক বা সন্দেহদ্যোতক বাক্য, আর আবেগ সূচক বাক্য। কিছু কিছু আপনারা আসলে দেখেই বুঝে গেছেন যে এটা আসলে কি বুঝাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু কনফিউশন থাকবে, তো সেগুলাই তো ক্লিয়ার করতে আমরা এখানে এসেছি, তাই না? আচ্ছা, তো আমরা এখন গঠনের দিক থেকে একটু আলোচনা করি, চলুন। গঠনের দিক থেকে যদি আলোচনা করতে চাই, প্রথমে পাই আমরা সরল বাক্য। সরল বাক্য মানে সে খুবই সিম্পল। হ্যাঁ, সে কোনো ঝামেলার মধ্যে নাই। সে কি করে, তার একটাই সমাপিকা ক্রিয়া থাকে, কখনো কখনো একাধিক সমাপিকা ক্রিয়া তার থাকবে না, কখনোই তার একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে না। আপনারা তো পদ প্রকরণ পড়েছেন, আপনারা নিশ্চয়ই সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া জানেন, তাই না? তো আমরা যখন আমরা দেখবো, উদাহরণ দেখবো, তখন আমরা আরো
কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবো। তো যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। একদম বাচ্চাকালে আমরা মনে হয় এটাই শিখতাম, সংজ্ঞাটাই শিখতাম। যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে সরল বাক্য। তো একটি সমাপিকা ক্রিয়া থাকলেও একটি সমাপিকা ক্রিয়ার অধীনে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। হুম। তার মানে একটু একটু কঠিন জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা তো জটিল করার কিছু নেই, আপনি সহজে মাথায় রাখবেন। সমাপিকা ক্রিয়া আমার একটাই থাকবে, যে আমার মনে যে আমার ভাবটা পুরোপুরি প্রকাশ করবে সেরকম আমাদের যেই শব্দ বা ক্রিয়া একটাই থাকবে। আবার যারা প্রকাশ করছে না, একটা আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে, এগুলোকেই তো আমরা অসমাপিকা ক্রিয়া বলি, তাই না? শেষ হচ্ছে না আরো কিছু। আমি আমি করতে, কিভাবে বলা যায়, আমি বাসায় এসে বই রাখলাম। তো বাসায় এসে বসে বই যদি আমি বসে থাকি, এটা কিন্তু আমার পুরোপুরি আমার যে মনের ইচ্ছা বা কথাটা বা বাক্যটা কিন্তু কমপ্লিট করলাম না। বই রাখলাম, যখন আমি রাখলাম বলে শেষ করলাম, এটা কিন্তু শেষ হয়ে গেল, বাক্যটার অর্থটা পুরোপুরি প্রকাশ পেল। এভাবেই আসলে সমাপিকা আর অসমাপিকা বুঝতে সুবিধা হয় আপনাদের, হ্যাঁ, মানে আমাদের সবার। তার মানে এখানে বুঝিয়েছে সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, কিন্তু তার সাথে কয়েকটা অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, এটাতে কোনো সমস্যা নেই। যেমন মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। আচ্ছা, এখানে অসমাপিকা ক্রিয়া কি বলেন তো? এখানে কোনটা? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এখানে অসমাপিকা ক্রিয়া কি? কোনটা? হ্যাঁ, করলে। করলে, রাইট। এই তো। তো অসমাপিকা ক্রিয়া এখানে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, ময়ূর নৃত্য করে। নৃত্য করে। তো এখানে হচ্ছে আমার একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা ক্রিয়ার সাথে থাকুক, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, এটা আমার সরল বাক্য ছিল। তো সরল বাক্য কিন্তু সরল হলেও কিছু কিছু টেকনিক আমাদের জানতে হবে, কারণ না হলে আমরা জটিল বাক্যের সাথে খুব কনফিউজ করে ফেলি। এই যে করলে বললাম না, বা আহ, কি আমরা কি ছিল প্রশ্ন, এটা গর্জন করলে, হ্যাঁ করলে। করলে দেখলে অনেকে কনফিউজ হয়ে যাবে যে এখানে করলে আছে, তার মানে এটা জটিল বাক্য, এটা সরল বাক্য হবে না। এমন কিছু কিন্তু না। আপনি সমাপিকা ক্রিয়াকে আগে খেয়াল করবেন। সমাপিকা ক্রিয়া যদি একটা থাকে তাহলে সেটা আমার সরল বাক্য, আর কোনো ঝামেলা থাকবে না। তো আমরা কিছু টেকনিকও জেনে আসি। সরল বাক্যের জন্য আমাদের এখন টেকনিক জানতে হচ্ছে, কারণ কনফিউশন তৈরি হয়। তো টেকনিকটা দেখেন। বাক্যের মধ্যে বলে, চলে, করে, হেসে, খেলে, পেয়ে, খুলে, এলে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কিন্তু, ইত্যাদি অসমাপিকা ক্রিয়া অর্থাৎ এ থাকলে সরল বাক্য হবে। বলে, বলে, চলে, চলে, করে, হেসে, খেলে, পেয়ে, খুলে, এলে। তো দেখা মানে এগুলো ইত্যাদি আর কি, এরকম আরো থাকবে কি। সোজা কথা, এ যুক্ত যদি অসমাপিকা ক্রিয়া থাকে সেক্ষেত্রে সরল বাক্য হয়। যেমন সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। এই যে এ যুক্ত করছি আমি, দয়া করে সব খুলে বলুন। খুলের সাথে খুলের ফুল এর সাথে আমি এ যুক্ত করেছি, তাই না? তো দয়া করে সব খুলে বলুন। তুমি এলে আমি যাব, এ যুক্ত করেছি। এগুলো তাহলে কি? এগুলো আমার সরল বাক্য। তারপরে টেকনিক 2 দেখি। বাক্যের মধ্যে করলে, বললে, চললে, এলে, গেলে, থাকলে, ওই দেখেন, এ কিন্তু মানে জিনিসটা এ না, এটা এখন লে আর কি। মানে আগে আগে ছিল আমাদের করে, বলে, খেয়ে এরকম, আর এখন আমরা বলছি করলে, বললে, চললে, এই টাইপের যদি থাকে অসমাপিকা ক্রিয়া, বারবার বলছি অসমাপিকা ক্রিয়া, এটা কিন্তু অনুসর্গ না, অসমাপিকা ক্রিয়া যদি থাকে সেক্ষেত্রে এরকম লে যুক্ত যে বাক্যগুলো থাকবে সেগুলো সরল বাক্য হবে। যেমন পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এই দেখেন, আমরা যেটা নর্মাল ভাবে যে এই উদাহরণটা পড়েছিলাম সেটা কিন্তু একটা টেকনিক আকারেও আপনি মনে রাখতে পারেন, যে যেভাবে মনে রাখতে পারেন। জাস্ট বুঝতে হবে আপনার বাক্যের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া একটা আছে কিনা, উদ্দেশ্য একজন আছে কিনা, তার অধীনে অসমাপিকা থাকুক, আমার কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, টেকনিক 3। বাক্যের মধ্যে হলেও, করলেও, বললেও, থাকলেও, হাসলেও, চললেও, পাকলেও, ধরলেও, সত্যেও থাকলে, এই সকল থাকলে অর্থাৎ লেও থাকলে, মানে এ, লে, এরপর লেও, তিনটা তিনটা শিখলাম আমরা আর কি। লেও থাকলে সেটাও সরল বাক্য হয়। যেমন লোকটি ধনী হলেও অসুখী, এটা যে আমরা কিন্তু কনফিউজ হতে পারি যে হলেও আছে, এটা কি তাহলে ই হলো আমার, জটিল হয়ে গেল না। দুর্জন লোক বিদ্বান হলেও পরিত্যাজ্য, দেখছেন এখানেও কিন্তু লেও আছে। করিম চুপ করলেও রহিম করেনি, এখানেও লেও আছে। তো এই ক্ষেত্রে এগুলো কি হবে? সরল বাক্য হবে। ঠিক আছে। আচ্ছা, টেকনিক 4 আর টেকনিক 5 একসাথে রেখেছি। টেকনিক 4 হচ্ছে বাক্যের মধ্যে বলতে, করতে, মরতে, হাসতে, যাইতে, থাকতে, দেখতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া যদি থাকে অর্থাৎ তে যুক্ত যদি থাকে তাহলে সেটা সরল বাক্য হয়। যেমন সুমিকে কথা বলতে না করলেও কথা বলা বন্ধ করেনি, এই যে বলতে না করলেও সে বন্ধ করেনি,
বলতে না করলেও, দেখেছেন এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে, কিন্তু তারপরও আমার সমাপিকা ক্রিয়া কিন্তু একটা আছে। এবং বলতে যেহেতু আমরা একটা টেকনিক হিসেবে জানি, বলতে থাকলে সেটা কি হয়, সেটা যুক্ত থাকলে সরল বাক্য হয়, কারণ আমার এখানে সমাপিকা ক্রিয়া একটা আছে। এই টেকনিকগুলো সহজ করার জন্য কিন্তু আপনি প্রথমে মনে রাখবেন সমাপিকা ক্রিয়া একটা আছে কিনা। হ্যাঁ। টেকনিক 5, বাক্যের মধ্যে বলা, দেখা, চলা, হাসা ইত্যাদি ক্রিয়া বিশেষ্য যদি থাকে সেক্ষেত্রে, অর্থাৎ যুক্ত থাকলে সরল বাক্য হবে। যেমন আমার দেখা শেষ হয়েছে, আমার বলা ভালো হয়েছে, তোমার বলা ভালো হয়েছে, তোমার চলা বন্ধ হয়নি। তো আমি যে বলা, দেখা, চলা অর্থাৎ ক্রিয়া বিশেষ্য ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করলেও আমার এই যুক্ত যেই শব্দগুলো থাকলেও আমার এই বাক্যটা কি হবে, সরল বাক্য হবে, কারণ আমার সমাপিকা ক্রিয়া একটা আছে। সহজ কথা, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আসলে টেকনিক, এগুলো কিন্তু রুলস না যে আপনার মুখস্থ করতে হবে, এটা জাস্ট আপনার বুঝতে সুবিধা করার জন্য এই টেকনিকগুলো বের করা হয়। হ্যাঁ, এটা কোনো ধরাবাঁধা একদম রুলস এর মধ্যে যে আপনি লিখে দিবেন যে এটা একটা রুলস, এটা আমি এভাবে লিখলাম মানে রিটেনে আপনি লিখে দিলেন, ওরকম প্রয়োজন নেই, এটা আপনার বোঝার সুবিধার জন্য। আচ্ছা, টেকনিক 6, বাক্যের মধ্যে করার, বলার, চলার, ধরার, আসার, যাওয়ার, খাওয়ার ইত্যাদি অসমাপিকা ক্রিয়া অর্থাৎ থাকলে সরল বাক্য হবে। যেমন কাজ করার জন্য বের হও, করার। কথা বলার মতো একজন মানুষ পেলাম না, বলার। আছে, দেখেছেন? এই যে যুক্ত বলার, করার, ধরার এগুলো থাকলেও সরল বাক্য হবে। এটা হচ্ছে 6 নম্বর টেকনিক বললাম। আর 7 নম্বর টেকনিকে ছিল বাক্যের মধ্যে বলানো, দাঁড়ানো, দেখানো, শোনানো, হাসানো ইত্যাদি ক্রিয়া বিশেষ্য যদি থাকে তাহলেও সরল বাক্য হবে। আমরা তো বলেছি ক্রিয়া বিশেষ্য থাকলে সাধারণত সরল বাক্য হয় এখানে। যেমন এখানে বাসটা দাঁড়ানো উচিত ছিল, ছবিটি দেখানো উচিত ছিল। এই যে নো মানে ক্রিয়া বিশেষ্য, এগুলো যদি থাকে, আমার যদি সমাপিকা ক্রিয়া একটা থাকে, সেটাও আমার সরল বাক্য হবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি টেকনিকগুলো তো দেখলাম। আশা করি এগুলো যখন আমি একবার করে আবার পড়ে ফেলবো, তখন আমাদের উদাহরণ সহ যখন পড়ে ফেলবো, তখন আমাদের এই কনফিউশন গুলো আর থাকবে না, যেটাকে আমি জটিল বাক্য ভাববো কিনা। ঠিক আছে? আর তাহলে আমাদের সরল বাক্য মোটামুটি আমরা পড়লাম। এখন আমরা যখন জটিল পড়বো, তখন আমাদের মাথায় প্যাচটা একটু লাগবে, তখনই ভালো হবে, তাই না? আশা করি লাগবে না, তাও বলে রাখলাম। আচ্ছা, জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান বাক্যের এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলি, জটিল বাক্য। তার মানে হচ্ছে একটি প্রধান বাক্য থাকবে বা অপ্রধান প্রধান বাক্য খণ্ডের সাথে আবার অপ্রধান বাক্য খণ্ডও থাকবে, এবং তারা পরস্পর কি হবে, তারা পরস্পর হচ্ছে রিলেটেড হবে। তো এই কথা বলতে গেলে আপনাদের মাথায় প্রথমে আসবে যে প্রধান বাক্য কি, আবার অপ্রধান বাক্য খণ্ডই বা কি। তো প্রধান খণ্ড বাক্য কি, সেটা হচ্ছে যেই বাক্যটা দিয়ে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে প্রধান খণ্ড বাক্য। হ্যাঁ, মানে মনে করেন যখন বিপদ আসে তখন দুঃখও আসে, এরকম এরকম যখন আমরা কথা বলি, যখন বিপদ আসে, এটা বলে যদি আমি থেমে যাই, তাহলে কি আপনি আসলে মনের ভাব প্রকাশ পাচ্ছে? কিন্তু তখন দুঃখ আসে বা দুঃখ আসে, তখন তো হবে না, দুঃখ আসে, এই কথাটা বললেও একটা আমাদের যে কমপ্লিট হচ্ছে সেন্টেন্স, মোটামুটি তো কমপ্লিট করতে পারছি আমরা, সেটা হয় প্রধান খণ্ড বাক্য। আর জটিল খণ্ড বাক্য, সরি, অপ্রধান খণ্ড বাক্যটাকে কি হয়, যেটা হচ্ছে আসলে মনের ভাবটা একলা প্রকাশ করতে পারে না, তার হচ্ছে প্রধান খণ্ড বাক্যের প্রয়োজন থাকে সবসময়, সেটা হয় আমার অপ্রধান খণ্ডবাক্য। তো এগুলোর একটা টেকনিক আছে, হ্যাঁ, এগুলো মনে রাখার, আপনি এটা মনে রাখার একটা মানে স্পেশাল টেকনিক আছে, দেখি আমি এটা যোগ করেছিলাম কিনা, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে পড়ি, তারপরে বুঝি। জটিল বাক্যের প্রধান খণ্ডবাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং প্রতিটি অপ্রধান খণ্ডবাক্যে একটি করে সমাপিকা ক্রিয়া থাকে, তাই একটি জটিল বাক্যে অন্তত 2টি সমাপিকা ক্রিয়া থাকে। তার মানে কি হলো, যে জটিল বাক্যের প্রধান খণ্ডবাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং অপ্রধান খণ্ডবাক্যগুলোতেও সমাপিকা ক্রিয়া থাকতে পারে। মানে জটিল বাক্য সরল বাক্যের মধ্যে এখানেই পার্থক্য, এখানে 2টি সমাপিকা ক্রিয়া থাকতে পারে। যেমন সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে, দেখেন সবচেয়ে যে শেষে এসেছিল, এখানেও একটা সমাপিকা ক্রিয়া আছে, সেই গিয়েছে সবার আগে সরে। তো সবার আগে গিয়েছে সবার আগে সরে, এখানেও সমাপিকা ক্রিয়া আছে। তো যেটা আমাদের জটিল বাক্য, সেখানে আমরা সমাপিকা ক্রিয়া বেশি পাবো। তবে আমরা যেটা জানতে চেয়েছিলাম প্রথমে, সেটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য কি, আর স্পেশাল খণ্ড, সরি, আশ্রিত খণ্ড বাক্য চেনার উপায় কি। তো এটার স্পেশাল টেকনিকটা হচ্ছে, প্রথমে আপনি যে জটিল বাক্যটা নিয়েছেন, সেই জটিল, যেমন যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, এটা একটা জটিল বাক্য। সেই জটিল বাক্যকে আপনি নিবেন, সেটাকে সরল করে ফেলবেন প্রথমে।
এটা আপনি কেন করছেন? প্রধান খণ্ডবাক্য আর আশ্রিত খণ্ডবাক্য চেনার জন্য। যদি কখনো এই টাইপের প্রশ্ন আসে তখন যেন আপনি পারেন, সেজন্যই এই টেকনিকটা। তো যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, এইটা আমার জটিল বাক্য। এটাকে প্রথমে সরল বাক্যে রূপান্তরিত করবেন। তাহলে এটা সরল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। এই তো, এটা আমার সরল বাক্য। তো পরেরটা কি বলেছে দেখি। সরল বাক্য রূপান্তরের পর যে ক্রিয়াটি অক্ষত থাকবে সেই ক্রিয়াটি জটিল বাক্যের যে অংশে ছিল সেই অংশটি হবে প্রধান খণ্ডবাক্য। খুব কঠিন মনে হয়ে গেল, বাদ দেন, ওখানে কি লিখেছে। আমরা সরল বাক্য তৈরি করেছি কি, পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। তো এখানে আমাদের কোন ক্রিয়াটা অক্ষত আছে? সুখী হয়, তাই না? এটা তো চেঞ্জ হয় না, এটা ওখানেও যেরকম ছিল এখানেও তেমন আছে। তাহলে সুখী হয়, এই এই যে আমাদের ক্রিয়া, এটা অক্ষত আছে। এখন আমরা খুঁজে বের করব জটিল বাক্যে সেই সুখী হয় জায়গা, এই যে শব্দ দুটি, ওটা কোথায় আছে দেখি আমরা। যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, তার মানে সেকেন্ড যে অংশটুকু, কমার পরের যে অংশটুকু, সেখানে সুখী হয় আছে। তার মানে এই যে সরল বাক্যে যে সুখী হয়, এই যে সুখী হয় এটা হচ্ছে আমার প্রধান খণ্ডবাক্য। হুম। তো আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি কনফিউশন থাকে আমি আরেকবার একটু বলি। প্রথমে আপনার প্রধান খণ্ডবাক্য আর আশ্রিত খণ্ডবাক্য চিনতে চেষ্টা করছেন আপনি মনে করেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? জটিল বাক্যটাকে সরল করে ফেলবেন। যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, তো সরল কি হবে? আমরা তো মোটামুটি এটা বুঝি যে পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, এটাই হবে সরল করার জন্য, তাই না? এই যে সে, এগুলো তখন সরে যাবে জটিল বাক্য থেকে সরল করার সময়। তো পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। এখন আমরা দেখব জটিলেও ছিল এবং সরলেও আছে এমন কোন ক্রিয়া অক্ষত আছে। আমরা দেখতে পাচ্ছি সুখী হয়, এটার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা একটা অক্ষত ভার্ব আমার এখানে। তো এই অক্ষত যে ক্রিয়া, সেটা আমার জটিলে কোথায় ছিল? যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, মানে সেকেন্ড লাইনে ছিল, মানে সেকেন্ড পার্টে ছিল। তাহলে এই যে সেকেন্ড পার্ট, এটাই হচ্ছে আমার প্রধান খণ্ডবাক্য। এটা একটু খেয়াল করে পড়বেন বা টুকে রাখবেন। এটা অনেক সময় হয়তো আমাদের পড়ার মাঝে ছুটে যায় এই জিনিসগুলো, আমরা কনফিউজ থাকি অনেক সময় যে এখানে আসলে কোনটা আমার প্রধান খণ্ডবাক্য ছিল, আমি বুঝতেই পারছি না। তো এই টেকনিকটা মনে রাখলে আপনি, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা জানবো, এখন কিছু নর্মাল রুলস অনুযায়ী আমরা চলে যাব আমাদের মোটামুটি জটিল বাক্য পড়ার জন্য যতটুকু দরকার। কিছু সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক, যেমন যে সে, যারা তারা, যা তা, যারা তারা মানে চন্দ্রবিন্দু দেওয়া, যিনি তিনি, যেই সেই, যদি তবে, যদি তাহলে, যদিও, তবু, যারা তারা, যত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যেমন, যেই না অমনি, যেহেতু সেহেতু সেজন্য সুতরাং, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক, এরা যদি থাকে সেক্ষেত্রে সাধারণত বাক্যটি দিয়ে জটিল বাক্যই বলা হয়। হ্যাঁ, তো যেমন যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যে সে, এরা আমার সাপেক্ষ সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। যেহেতু বৃষ্টিতে ভিজেছো সেহেতু সর্দি তোমার হবেই। এই যে আমি রিলেট করছি না, রিলেট করার জন্য যে আমি দুটো শব্দ ব্যবহার করেছি শুরুতে এবং সেকেন্ড বাক্যেরও শুরুতে। তো এগুলো দিয়ে যখন আমি রিলেট করছি, একটা একটার সাথে রিলেট করে দিচ্ছি, একটা একটার সাথে সাপেক্ষ করে দিচ্ছি, একজনকে ছাড়া একজন যে কমপ্লিট হচ্ছে না, সেটাই তখন কি হবে? জটিল বাক্য হবে। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। এই যে যখন বৃষ্টি নামলো, এটার সাথে রিলেট করার জন্য আমার কি আছে? তখন আছে। তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তাহলে এটা তখন কি হবে? জটিল বাক্য হবে। হ্যাঁ, এগুলো মোটামুটি আমরা বুঝতে পারি যখন এই জিনিসগুলো দেওয়া থাকে, তাই না? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যখন থাকে আমাদের বুঝতে সমস্যা হয় না। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যৌগিক বাক্য। যৌগিক বাক্য আসলে কি? যৌগিক বাক্য হচ্ছে দুই বা দুইয়ের অধিক সরল বা জটিল বাক্য যখন একত্র হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে যৌগিক বাক্য বলে। হ্যাঁ, যৌগিক বাক্য মোটামুটি আমাদের জটিল আর সরলের চেয়ে আমাদের জন্য সহজ হয়, কারণ ওখানে আমরা জানি যে একটা কমা থাকে সাধারণত, কমা না থাকলেও এবং, ও, কিন্তু, তবুও, এই টাইপের অনেক ধরনের আমরা শব্দ সাথে পরিচিত যৌগিকের ক্ষেত্রে। তো আমাদের জন্য যৌগিক পড়তে অতটা কষ্ট হয় না, যতটা জটিল নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। আমাদের জন্য কিছুটা হলেও যৌগিক বাক্যটা একটু সহজ হয়। তো জটিল এখানে কি আছে? তার টাকা আছে কিন্তু সে দান করেন না, কিন্তু তিনি দান করেন না, সরি এটাও একটা ভুল আমার, যে সে বললে কিন্তু করেন না হবে না, সে বললে করে না হবে, তাই না? তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তো এই যে কিন্তু দেওয়া আছে, তার মানে কি পরস্পর দুটো নিরপেক্ষ বাক্য আছে। সেটা সরল হতে পারে, জটিল হতে পারে, কিন্তু তারা যে একটা সম্পূর্ণ বাক্য গঠন করছে তার জন্য একটা
একজন আমাদের রিলেট মানে যোগ করার জন্য একজন যোগসূত্রকারী থাকছে, তাই না? এটাকে তখন যৌগিক বাক্য বলে। মানে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক যদি সরল বা জটিল বাক্য মিলিত হয় এবং মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে আমরা কি বলি? যৌগিক বাক্য বলি। টাকার কথা বললাম, যেমন আরেকটা থাকতে পারে উদাহরণ, যেমন আমি বহু কষ্টে আছি, হ্যাঁ, বা আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। এই যে আমি কষ্ট করেছি, শিক্ষা লাভ করেছি, দুজন কিন্তু ইন্ডিভিজুয়ালি একদম পূর্ণ একটা বাক্য, সেটাকে আমি যুক্ত করে দিলাম, ফলে শিক্ষা লাভ করেছি, যুক্ত করে আমি এটাকে একটা বাক্য করে ফেললাম, তাই না? এটা হচ্ছে আমার যৌগিক বাক্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় সবসময় আমাদের, যে যৌগিক আর জটিলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যৌগিক কিন্তু একটার সাথে ওভাবে রিলেটেড না, তারা নিজেরাই ইন্ডিভিজুয়ালি বসতে পারবে, তারপর তারা বাক্য তৈরি করবে। কিন্তু জটিলের ক্ষেত্রে কি হয়, ওই যে সাপেক্ষ থাকে, একজন একজনের উপর নির্ভরশীল থাকে। কিন্তু যৌগিক এরকম করে না, যৌগিকের কোনো যায় আসে না, যদি তুমি তাকে রিলেট নাও করো, সে ইন্ডিভিজুয়ালিও একটা বাক্য অর্থ প্রকাশ করবে। যেমন, কিন্তু যদি আমি না দিই, তার টাকা আছে, এটাও একটা সম্পূর্ণ বাক্য। তিনি দান করেন না, এটাও একটা সম্পূর্ণ বাক্য। কিন্তু দিয়ে যোগ করে আপনি জাস্ট এটাকে একটা বাক্যে পরিণত করলেন। এই তো যৌগিক বাক্য কারো উপর রিলেটেড না, সরি, হ্যাঁ, কারো কারোর সাথে হচ্ছে সে ডিপেন্ডেন্ট না, কিন্তু জটিল বাক্য একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি জটিল, যৌগিক আর সরল আমরা পড়ে ফেলেছি। আশা করি আমাদের তেমন কোনো কনফিউশন হবে না। তারপরেও আপনারা খেয়াল রাখবেন, সরলের ক্ষেত্রে কি খেয়াল রাখবেন? সরলের ক্ষেত্রে মেইনলি খেয়াল রাখবেন সমাপিকা ক্রিয়া যেন একটা থাকে, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে সাথে ওই করলে, খেলে, কোলে, সরি কোলে কি আবার, করে, খেসে, খেলে, এগুলো এ, লে বা লেও, এই টাইপের যে কোনো কিছু অসমাপিকা ক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু আমি খেয়াল রাখবো আমার সমাপিকা ক্রিয়া যেন একটা থাকে। তারপরে আমি জানবো জটিল বাক্য। জটিল বাক্যতে আমরা কি খেয়াল করলাম, যে জটিল বাক্যের ক্ষেত্রে প্রধান খণ্ডবাক্য থাকে, অপ্রধান খণ্ডবাক্য থাকে, এবং তারা পরস্পর কিন্তু একজন একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে, না হলে কমপ্লিট হতে পারে না। এবং জটিল বাক্য যখন আমরা ব্যবহার করি, তখন হচ্ছে আমরা সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক সাধারণত এগুলো ব্যবহার করি আমরা সাথে। হ্যাঁ, এরপরে জানলাম যৌগিক বাক্য কি। যৌগিক বাক্য হচ্ছে তারা সাধারণত রিলেটেড না একজন একজনের সাথে, তবে তাদেরকে যখন আপনি একসাথে যুক্ত করছেন, তখন তারা একটা বাক্যে পরিণত হচ্ছে, এবং তখন একবারে একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু তাদেরকে যদি আপনি আলাদা করে দেন, মাঝে যদি কনজাংশনকে আপনি সরিয়ে দেন, তারপরেও তারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? এটা হচ্ছে যৌগিক বাক্য ছিল আমাদের। আচ্ছা, এখন আমরা অর্থ অনুসারে কত প্রকার বাক্য সেটা জানবো। আমরা তো নামগুলো পড়েছি, এখন আমরা এক এক করে জানবো যে আসলে এগুলো কি কি ঝামেলা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, যেহেতু বোর্ড বইয়ের থেকে এগুলো নেওয়া, তো বোর্ড বইকে তো আসলে ফলো করা যায়, অবশ্যই করা উচিত, এবং এখান থেকে প্রশ্ন মিলে অনেক সময়। বিশেষ করে ব্যাংকের প্রশ্নগুলোতে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একদম বোর্ড বই থেকেই উদাহরণ তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা একটু দেখি বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য সেটা কি জিনিস। সেটা হচ্ছে মোটামুটি বর্ণনা করার আর কি, নির্দেশ দেওয়া, বর্ণনা করা, বিবৃতি দেওয়া। বিবৃতি মানে কি? স্টেটমেন্ট দেওয়া। আপনি একটা কথা বললেন যে আম, কি বলা যায়, কি কি বলা যায় সেটা আসলে, যেমন আমি আগামীকাল ঢাকা যাব, আপনি একটা স্টেটমেন্ট দিলেন, আপনি আপনার ফ্রেন্ডকে বা কাউকে বললেন যে আপনি কালকে আগামীকাল ঢাকা যাবেন। এটা একটা স্টেটমেন্ট, এটার সাথে কি অন্য কোনো কনফিউশন তৈরি করার কিছু আছে, বা প্রশ্নবোধক হবে, এটা অনুজ্ঞাবাচক হবে, বা হচ্ছে এটা প্রার্থনা সূচক হবে, এরকম কিছু তো না। এটা জাস্ট র্যান্ডম স্টেটমেন্ট। আপনি হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা না, অ্যাফার্মেটিভ বলতে পারবেন না, অ্যাসার্টিভ বলতে পারবেন। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ যদি হয়, তখন এটা হচ্ছে এই বাক্যের একটা প্রকারভেদ। হ্যাঁ, আচ্ছা, তো বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য এটা কি? যে বাক্যে কোনো ঘটনার ভাব থাকে এবং সে বক্তব্যকে সাধারণত বিবৃত বা নির্দেশ করা হয়, তাকে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য বলে। তো আপনারা এই তিনটা যে নাম, এই তিনটা নাম একটু খেয়াল করবেন। যে নির্দেশাত্মক দেখে আবার ভাববেন না যেটা আদেশ দিচ্ছে বা হচ্ছে উপদেশ দিচ্ছে, এমন কিছু না, নির্দেশ দিচ্ছে বা স্টেটমেন্ট দিচ্ছে, এভাবে মনে রাখবেন। তো সে ঢাকা যাবে, সে ঢাকা যাবে না, এই দুইটাই কিন্তু আমার বর্ণনাত্মক বাক্য। আপনি আবার বর্ণনাত্মক বাক্যকে শুধুমাত্র পজিটিভ ভাববেন না, বর্ণনাত্মক বাক্যের মধ্যে দুইটা অংশ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচকটাই হচ্ছে আমার অ্যাফার্মেটিভ, আর নেতিবাচকটা হচ্ছে আমার নেগেটিভ। অস্তিবাচক মানে কি? হ্যাঁ সূচক বা হ্যাঁ বাচক। সে ঢাকা যাবে, সেটা হচ্ছে আম, আমার অ্যাসার্টিভ।
আবার যদি বলি সে ঢাকা যাবে না, সেটা হচ্ছে আমার নেগেটিভ। আবার অস্তিবাচক থেকে নেতিবাচক করারও সিস্টেম আছে, বা সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটাও আমরা দেখবো সামনে। যখন একটা বাক্য দেওয়া থাকবে, দিয়ে বলবে হচ্ছে সেটাকে আপনি নেগেটিভ ফর্মে নিয়ে যান, তখন কিন্তু আপনি ওটার অর্থটাকে চেঞ্জ করতে পারবেন না। জাস্ট নেগেটিভ শব্দ যোগ করতে হবে এবং অর্থ সেম রাখতে হবে। তো সেটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম তো না, নর্মাল স্টেটমেন্ট যেটা দেওয়ার সেটাই হচ্ছে বর্ণনাত্মক। সেটার কিছু কিছু প্রতিশব্দ হচ্ছে নির্দেশাত্মক বা বিবৃতিমূলক। এগুলো আমরা একটু সাথে মনে রাখবো, কারণ বর্ণনাত্মক দিলে আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন বা পারবেন। আপনাকে নির্দেশাত্মকটাই দেখবেন অপশনে দিয়ে দিল, তখন হচ্ছে যেন পারি আমরা। আর প্রশ্নবোধক বাক্য তো আমরা জানি। প্রশ্নবোধক বাক্য হচ্ছে প্রশ্ন করা কি, তোমার নাম কি, এটা একটা প্রশ্ন। বা তুমি কি খেয়েছো, এটাও একটা প্রশ্ন। দুইটাই প্রশ্ন। তো প্রশ্নবোধক বাক্য সাধারণত দুই ধরনের, আমরা কালকে পড়েছিলাম না, কয় দিগিকার আর কয় রসিকার, আপনাদের মনে আছে? সেটাই এখানে অন্যভাবে দেখবেন আপনি। প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হতে পারে, যেমন হ্যাঁ না বাচক এবং বস্তুগত প্রশ্ন। যেমন যে প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ বা না এর মাধ্যমে প্রকাশ করতে পারেন, সেটা হচ্ছে আপনার হ্যাঁ না বাচক প্রশ্নবোধক বাক্য। যেমন তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো, এখানে কি আমি বলেছি তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো বা তোমার বিশ্ববিদ্যালয়ের নাম কি, সেটা না। তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমি তোমাকে জিজ্ঞেস করছি আসলে কি তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাকে দেখতে তো অনেক ছোট লাগে, তুমি কি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ো, এরকম অনেকে জিজ্ঞেস করে না? ওই রকম আর কি, তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো, এটা হচ্ছে হ্যাঁ বা না। তখন আপনি উত্তর করবেন হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এটা হচ্ছে হ্যাঁ বা না সূচক একটা উত্তর। কিন্তু যদি প্রশ্নটা আমি এরকম করতাম যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তখন আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বলতে হতো, তখন কি আপনি বলতেন হ্যাঁ পড়ি? তাহলে তো আমি বলতাম যে এই কথাই বুঝে না, মানে কথাই উত্তর দিতে জানে না, তো কি আর বিশ্ববিদ্যালয়ে পড়বে, এরকম একটা অবস্থা। তো বস্তুগত প্রশ্নবোধক বাক্য হয় এরকম যে যে ধরনের প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়ে আপনি শেষ করতে পারবেন না, আপনার কোনো উত্তর দিতে হবে, সেটা বস্তুগত বা বিষয় সম্পর্কিত উত্তর দিতে হবে, সেটা হবে আমার বস্তুগত প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, তাকে বলে হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক বাক্য। যেমন জাতীয় স্মৃতিসৌধটি কোথায়, এটা উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবেন, হ্যাঁ বা না? এটা তো উত্তরই ভাবে হবে না, আপনার জায়গাটার নাম বলতে হবে, যে সাভারে অবস্থিত, সেটা আপনার ভাবে বলতে হবে। তো তখন সেটা হয় হচ্ছে বস্তুগত প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের, আমরা গেল বর্ণনাত্মক আর প্রশ্নবোধক বাক্য কি সেটা জানা। এরপরে আমরা জানবো অনুজ্ঞাবাচক বাক্য কি। অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি যখন বুঝায় তাকে আমরা অনুজ্ঞাবাচক বুঝাই। হ্যাঁ, অনুজ্ঞাবাচক বাক্য বুঝাই। হ্যাঁ, প্রেমা পড়ে না, প্রেমা কি করে তাহলে? প্রেমা প্রথমে পরি বানান আরেকটা লিখেছিল, প রস্যি র, আর এখন আরেক র। এটার ভুলটা কি প্রেমা, সেটা কে ক্লিয়ার করবে? এই বানানের যে একটা ভুল আছে, পরিধানের পরি একরকম আর পড়াশোনার পরি একরকম, দুইটা দুই ধরনের, এবং এই ভুলটা ইনভেরিয়েবলি আমরা সবাই করি কিন্তু। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা যেটা পড়ছিলাম সেখানেই থাকি। অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক কি বললাম? এই যে অনুজ্ঞা জিনিসটা, অনুজ্ঞা শুনতে আমাদের মনে হচ্ছে যে অনুগত অনুগত কিছু একটা। ওভাবে মনে রাখবেন যে কেউ আপনাকে আদেশ করছে, আপনি সেটা শুনছেন, বা অনুরোধ করছে সেটা আপনি শুনছেন, মানে আপনি জিনিসটা অনুগত ভাবে নিচ্ছেন। উপদেশ দিচ্ছে, নিষেধ করছে, প্রস্তাব করছে, সেটা আপনি অনুগত ভাবে গ্রহণ করছেন। সেটাই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। মানে আমি এটা আমার বোঝার জন্য বললাম আর কি। যেমন ঘর থেকে বের হয়ে যাও, এটা একটা আদেশের মতো না? ঘর থেকে বের হয়ে যাও মানে তা খুবই রুডলি হয়তো বলা যায়, বা আমরা ঘর থেকে বের হয়ে যাও এমনিতেও বলতে পারি, ঘর থেকে বের হয়ে যাও মানে একটা অনুরোধের মতো, ঘর থেকে প্লিজ। না, তাহলে তো প্লিজ যোগ করতে হবে না, না হলে জিনিসটা রুড শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা, কি কিবোর্ডের দোষ? হ্যাঁ, সব এখন কিবোর্ডের দোষ। আচ্ছা ঠিক আছে। আমাকে 50টা টাকা ধার দাও, এটা কিন্তু অনুরোধ। আমাকে 50টা টাকা ধার দাও, এটা তো আমি রুডলি ভাবে বলবো না। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের বাসায় বাবা মাকে হয়তো অনেক ভাবে বলি, এই 50টা টাকা আমাকে একটু দাও তো। মানে এটা কিন্তু অন্য রকমের সম্পর্ক, সেটা অন্য জিনিস। বাট আপনি যখন একজনের সাথে কথা বলবেন, একজনের সাথে আপনি ধার চাবেন, অবশ্যই আপনি সেটাকে অনুরোধ হিসেবেই চাবেন যে আমাকে 50টা টাকা ধার দাও না, বা এরকম সামথিং। তো সেটা হবে আমার অনুরোধ। তো এই টাইপের শব্দ, এই টাইপের বাক্যগুলো কি? এই টাইপের বাক্যগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক। হ্যাঁ, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, এগুলো হচ্ছে আমার অনুজ্ঞাবাচক। আর ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য কি? আমি যে আমার সৃষ্টিকর্তার কাছে কিছু চাচ্ছি বা প্রার্থনা করছি, এগুলোই আমার ইচ্ছাবাচক বা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ করে। হ্যাঁ, যেমন খোদা তোমার মঙ্গল করুক, এই যে আমি একটা প্রার্থনা করছি, এটা হচ্ছে আমার ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ পায় তাই ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। আমার যেতে ইচ্ছে করে গ্রামের বাড়িতে, এটাই যে আমার একটা ইচ্ছা বা আমার একটা শখ বা আমার একটা উইশ আমি যে করছি, সেটাই হচ্ছে আমার ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য।
আচ্ছা, এরপরে হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। এই জায়গা থেকে একটু আমাদের ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমরা খুব বেশি ইউজ টু না এগুলো সব, এই বাক্যর নামগুলোর সাথে। মনে হয় বাচ্চা গেলে আমাদের কার্যকারণাত্মক বাক্যর শ্রেণী বিভাগটা কি ছিল কিনা আমি মনে পড়ে না, মানে আমার কাছে ওই প্রথমগুলোই বেশি মনে পড়ে, তো এইটা আমরা এখন পড়ি। তো যাই হোক, কার্যকারণাত্মক বাক্য মানে কি, এখানে বোঝাই যাচ্ছে যেখানে একটা নিয়ম বা শর্ত বা স্বীকৃতি এই টাইপের ব্যাপারগুলো আসবে। খুব কঠিন একটা বাক্য, মানে শব্দ যেহেতু কার্যকারণাত্মক, মানে কারণ থাকবে এখানে একটা, সেই কারণটা বা শর্তটা, সেই নিয়মটা, স্বীকৃতিটা, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেটা কি, যদ্যপি, যদি প্রভৃতি অব্যয়যোগে যে বাক্য গঠিত হয় এবং যাতে কার্যকারণ সম্পর্কে প্রকাশ পায় তাকে আমরা কার্যকারণাত্মক বাক্য বলি। সরি, যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, এটাকে শর্ত না, দুঃখ ছাড়া আমরা সুখ পাবো না, বা সুখ বা দুঃখ, সুখ আর দুঃখ হচ্ছে পরপরই আসতে থাকে একটা পর একটা। তো দুঃখ যদি পাই অবশ্যই একটা না একটা দিন আমরা সুখও পাবো, কষ্ট যদি করি ফল পাবো। এই যে একটা শর্ত, একটা করলে আরেকটা পাবো, এটা কি কার্যকারণাত্মক বাক্য। তারপর মন দিয়ে লেখাপড়া না করলে পাশ করবে না, এটা একটা নিয়ম, পড়াশোনা করতেই হবে পাশ করতে গেলে। হ্যাঁ, অন্য উপায় আছে, যদি তুমি পেপার আউট হয়ে যায় সেই পেপার পেয়ে যাও তাহলে সেটা অন্য জিনিস, এটা তো নিয়ম না, না নিয়ম বহির্ভূত জিনিস, সেটা আমরা আলোচনা করব না। পড়াশোনা যদি মন দিয়ে করো তাহলে তুমি পাশ করবে। এখানে আলোচনা করছে কারা, যারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, এই যে প্রেমা গল্প করছে। যাই হোক, মন দিয়ে লেখাপড়া না করলে পাশ করা যাবে না, এটা একটা নিয়ম। মন দিয়ে যদি লেখাপড়া করো তাহলেই পাশ করবে। তাহলে এটা কি হলো, একটা নিয়ম হলো, একটা শর্ত হলো, আমরা পড়লাম। বা স্বীকৃতি, যদি কোনো জায়গায় আপনি দেখেন যে কোনো সেন্টেন্স এরকম দেখেন যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও এটা কার্যকারণাত্মক বাক্য হবে। হ্যাঁ, তো এটা ছিল কার্যকারণাত্মক বাক্য। এখন আমরা দেখবো সংশয় সূচক বা সন্দেহদ্যোতক বাক্য। বুঝতেই পারছেন এখানে একটা কনফিউশন থাকবে, যেটা আমাদের সারা জীবন থাকে। তো সেটা হচ্ছে বাক্যেও আছে। সেটা কি, যে ধরনের নির্দেশক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সংশয়, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি প্রকাশ পায় তাকে হচ্ছে সংশয় সূচক বা সন্দেহদ্যোতক বাক্য বলা হয়। ঠিক আছে, যেমন এ ধরনের বাক্যে হয়তো, বুঝি, বুঝিবা, সম্ভবত, বোধ হয়, নাকি, নিশ্চয়, এগুলো শব্দগুলো বা ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই এগুলো কি কি জিনিস থাকবে, যেহেতু এটা সংশয় বা সন্দেহের কথা বলা হচ্ছে। এখানে সন্দেহ, সংশয়, সম্ভাবনা, সম্ভাবনাটা খেয়াল করবেন ভালো করে, যেহেতু সংশয় আর সন্দেহ নামেই আছে, কিন্তু আপনি সম্ভাবনাটাকে নিয়ে একটু কনফিউশন থাকতে পারবেন যে সম্ভাবনাটা আবার অন্য কোথাও কিনা, না, সম্ভাবনাও এখানে। সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা, মানে যেগুলো 50-50 চান্স থাকে, এই টাইপের জিনিসগুলোই এই বাক্যের অন্তর্গত। ঠিক আছে, অটোপাস, অটোপাস নিয়ে অনেক আসলে। আচ্ছা, হ্যাঁ, এরপরে হচ্ছে আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। এটা তো আমরা বুঝি, এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা যেগুলো ব্যবহার করি আসি, সেগুলো আর কি। হর্ষ, বিস্ময়, দুঃখ, শোক, কাতরতা, করুণা, প্রশংসা প্রভৃতি মনোভাব প্রকাশ করার জন্য আবেগ বা উচ্ছ্বাসের আকস্মিকতা নিয়ে যে বাক্যের প্রকাশ করা হয় তাকেই হচ্ছে বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে খেয়াল করবেন আবেগসূচক বা বিস্ময়সূচক, ওটা কিন্তু দুইটা নাম, এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, তো এটাকে আপনার যদি উদাহরণ দিয়ে পড়ি তাহলে কি হতে পারে, কুয়াকাটার সমুদ্র দৃশ্য কি আশ্চর্য সুন্দর। এটা এই যে কি সুন্দর, মানে আমি একটা অবাক হয়ে বলছি কি আশ্চর্য সুন্দর এই সি বিচটা, বা আমি বলি মেয়েটা কি সুন্দর গান গায়, এই যে আমি অবাক হচ্ছি। তারপরে আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিচ্ছি, মানে বিস্ময়সূচক যে আমি সাইনটা দিচ্ছি। তারপরে আমি কি ব্যবহার করছি, দিকার দিয়ে। এই জিনিসগুলো যখন খেয়াল করবেন আপনি বুঝতেই পারবেন এটা একটা বিস্ময়সূচক বাক্য। তো এগুলো, এটা বুঝতে সমস্যা হয় না, কারণ আমি আশা করি আমরা সবাই এটা পারি, তাই না? তো আমাদের কি কি বাক্য ছিল, বাক্য ছিল হচ্ছে, আমরা যদি শুরু থেকে পড়ি, বর্ণনাত্মক ছিল, সেটার আর 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 কি কি নাম আছে, নির্দেশাত্মক, বিবৃতিমূলক। এটা কি, সাধারণ স্টেটমেন্ট, সে ঢাকা যাবে, সে ঢাকা যাবে না। সে ঢাকা যাবে যদি বলি সেটা আমার অস্তিবাচক বর্ণনাত্মক বাক্য। আর যদি আমি বলি সে ঢাকা যাবে না তাহলে সেটা নেতিবাচক। প্রশ্নবোধক, আমরা জানি প্রশ্ন করাটাকে প্রশ্নবোধক বাক্য বলে। প্রশ্নবোধকের মধ্যে যদি আমি যে প্রশ্নটা করছি সেটা হ্যাঁ না দিয়ে উত্তর করা যায় তাহলে হ্যাঁ না বাচক বাক্য। আর যদি সেটাকে আমার কোনো উত্তর বলতে হয়, আলাদা করে আলাদা করে বিশ্লেষণ করতে হয় বা হচ্ছে আমার ডিসক্রাইব করতে হয়, তাহলে সেটা বস্তুগত প্রশ্নবোধক বাক্য। এরপরে অনুজ্ঞা বাচক। অনুজ্ঞার কথা আমরা বলেছি যে ওই যে অনুগত হয়ে জিনিসগুলা রিসিভ করা, সেটাই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য হিসেবে আপনি মনে রাখতে পারেন। যেমন আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, এগুলো হচ্ছে আমার অনুজ্ঞাবাচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা, আপনি সৃষ্টিকর্তার কাছে কিছু চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। বা হচ্ছে আপনার মনের একটা উইশের কথা আপনি বলছেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা সূচক বাক্য।
কার্যকারণাত্মক হচ্ছে এখানে কিছু কারণ থাকবে, স্বীকৃতি থাকবে, নিয়ম থাকবে, শর্ত থাকবে। এটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। আর সংশয় সূচক বা সন্দেহদ্যোতক, তার মানে এখানে সংশয় থাকবে, কনফিউশন থাকবে, সম্ভাবনা থাকবে, মানে 50-50 চান্স থাকবে, সেগুলো হচ্ছে সংশয় সূচক বাক্য। আর আবেগ সূচক বাক্য তো আমি আমার মনের আবেগটা প্রকাশ করব, সেটা কিভাবে, এক্সক্লেমেটরি সাইন থাকবে, কি যদি আমি ইউজ করি দিকার কি থাকবে, এবং আমি আমার মনের একটা আবেগ প্রকাশ করব, কি সুন্দর দৃশ্য, বা কি সুন্দর মেয়েটা গান গায়, মেয়েটা কি সুন্দর গান গায়, এগুলো হচ্ছে আমার হচ্ছে আবেগ সূচক বাক্য। আচ্ছা, এখন আমরা প্রায় শেষের দিকে পড়াশোনার দিকে চলে এসেছি। আমরা এখন বাক্যের রূপান্তরটা দেখব। এগুলো হচ্ছে আমরা নিজেরা নিজেরা করব, হ্যাঁ। তো এখানে উত্তরও দেওয়া আছে, তবে আমরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবো। ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, এটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা একটা সরল বাক্য, তাই না? এখানে তো হচ্ছে আমাদের সাপেক্ষ, সর্বনাম বা যোজক এই টাইপের কিছু ইউজ করছি না, বা এমন কোনো অবস্থা নেই যেখানে হচ্ছে দুই ধরনের সেন্টেন্স বা ক্লজ থাকছে, একজন একজনের উপর রিলেটেড, এমন কিছু নেই। এটা বুঝাই যাচ্ছে এখানে একটাই সমাপিকা ক্রিয়া আছে, তার মানে এটা সরল বাক্য। এটাকে আমি যদি জটিল করতে চাই, প্রথমে আমার মাথায় কি আসবে? আমি সাপেক্ষ কিছু যোগ করব, সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক ব্যবহার করব। তো আমি তাহলে কি করতে পারি? ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, তার মানে ঘাটে পৌঁছানোর সাথে আমার রিলেটেড দিব কিছু একটা, তাহলে আমি দিলাম যেই ঘাটে পৌঁছালাম অমনি স্টিমারটি ছেড়ে দিল। ঘাটে পৌঁছানো মাত্র বলেছে না, এই মাত্রর জন্য আপনি অমনি কথাটা যোগ করবেন। এই প্রশ্নটাতে আপনি দেখবেন অপশনে ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল এভাবেও, সরি, যেই ঘাটে পৌঁছালাম স্টিমারটি ছেড়ে দিল এভাবেও থাকবে, আবার যেই ঘাটে পৌঁছালাম অমনি স্টিমারটা ছেড়ে দিল এটাও থাকবে। তখন আপনি কনফিউজড হবেন, তখন আপনি মনে রাখবেন যে মাত্রর জন্য অমনি আসছে। তো ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, এটার জটিল বাক্যটা হবে যেই ঘাটে পৌঁছালাম অমনি স্টিমারটি ছেড়ে দিল। এটা হবে আমার জটিল রূপে যদি আমি নিয়ে আসি। তারপর আমরা একটা জটিল বাক্য দেখি। অপরাধী বলে শাস্তি তুমি পাবেই, মানে ও জটিল করতে চাওয়ার জন্য দেখি অপরাধী বলে শাস্তি তুমি পাবেই। তো এটা যখন আমি জটিল করব সরল থেকে, তখন সেটা কি হবে? অপরাধ যখন করেছো তখন তুমি শাস্তি পাবেই, যখন তখন, এখন আমি যোগ করেছি কি যখন তখন। এটা আমরা অর্থ অনুযায়ী মিল রেখে আমরা আমাদের এই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক ব্যবহার করব। হ্যাঁ। তারপরে হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্য করার একটা নিয়ম, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, এখানে সেটা জাস্ট লেখা আছে। যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যা, তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম বাক্য থেকে চিনি কিন্তু বাক্য রূপান্তর করতে পারি না। আচ্ছা, এটার জন্যই আমাদের এই রূপান্তরের স্লাইডটা, হ্যাঁ। তো যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যা, তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম, এবং যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন তখন, যত তত, যেমন তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্য করা যায়। যেমন আমরা আগেই পড়লাম, এই যে ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল। এখন এটাকে যদি আপনি দুইটা ক্লসে আনতে চান, আপনার প্রথমে মাথায় আনতে হবে যে আপনার দুইটা ক্লসে আনতে হবে, মানে দুই ভাগে আনতে হবে। তখন আপনার আসলে এই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক ব্যবহার না করে অন্য কোনো উপায় আছে? বলেন, কিভাবে আপনি দুইটা ক্লস করবেন, বা দুইটা মানে সেন্টেন্স তো না, ক্লসই আসলে, ক্লস কিভাবে করবেন? তখন আপনার এই সাপেক্ষ সর্বনাম কথা মাথায় আনবেন প্রথমেই, যে আমি এটাকে কিভাবে দিতে পারি। ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল। আহ তাহলে আমি কি এইভাবে বলতে পারবো যে যিনি ঘাটে পৌঁছানো তিনি ছেড়ে দিল, এরকম তো কিছু হবে না। বা যারা ঘাটে পৌঁছালো তারা ছেড়ে দিল, এরকমও হবে না। তাহলে এটা সময়ের সাথে রিলেটেড হতে হবে। তাহলে সময়ের সাথে রিলেটেড আমাদের সাপেক্ষ কি হতে পারে? যেই, সেই, অমনি, বা যেই, সেই, যেই অমনি, বা যেই না আসলো সেই ছেড়ে দিল, বা অমনি ছেড়ে দিল, এই টাইপের। তখন আপনি নিজের লেখা তো আর লাগছে না আপনার ফিল্ড ক্ষেত্রে, আপনি জাস্ট অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট করে বুঝে যাবেন, যেটা মিলছে আপনি সেটাই আপনি অবশ্যই দিবেন। মানে আপনার যেই থটটা বা যেই যে ভাবটা, ভাবটার সাথে যেটা রিলেটেডলি মিলবে সেটাই আপনি দিবেন। এটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে, এই জিনিসটা হচ্ছে কিছুটা ভাবগত, মানে বাক্যই তো আসলে ভাবগত মিলটা থাকা প্রয়োজন, তো সেখানে আপনার ভাবগত মিলটা থাকছে কিনা আপনি এটাই খেয়াল করবেন। আচ্ছা, আবার জটিল থেকে যখন সরল করতে হবে তখন জাস্ট কি করতে হবে? ওই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজককে বাদ দিয়ে দিবেন, এরপর বাকিটাকে আপনি সহজ করে ফেলবেন। যেমন এখানে যদি দেখি, যেই ঘাটে পৌঁছলাম অমনি স্টিমার ছেড়ে দিল, যেই আর অমনিকে আমি বাদ দিয়ে দিলাম, ঘাটে পৌঁছলাম স্টিমার ছেড়ে দিল। তাহলে এটাকে আমি যদি একসাথে আনতে চাই, ঘাটে পৌঁছানো মাত্র স্টিমার ছেড়ে দিল, জিনিসটা একসাথে ভাবে আমি মিলাবো না। ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, পৌঁছালাম আবার ছেড়ে দিল, দুইটা তো একসাথে থাকতে পারবে না। কারণ আমরা কি জানি, সরল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকতে পারে না। ঠিক আছে, তখন আপনি এভাবে জিনিসটা গুছিয়ে নেবেন। আপনি যখন এই যেই আর অমনিটাকে ছেড়ে দিবেন তখন বাক্যে থাকবে এই 2-3টা শব্দ, ওইটা আপনি অপশন টেস্ট করেও পেয়ে যাবেন, মিলবে, সমস্যা হবে না। আচ্ছা, তারপরে সরল থেকে যৌগিকের ক্ষেত্রে, যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। এই জন্য সরল বাক্যকে যৌগিক করতে হলে সরল বাক্যের মাঝখানে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা করে ফেলতে হয়।
সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা নিয়ম আর কি আমাদের। আহ যেমন এখানে এটার অপশন আমরা রাখিনি, আচ্ছা আমরা সামনে পাবো, তখন দেখতে পাবো। যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করার সময় যৌগিক বাক্যের যোজক বাদ দিতে হবে। এর বদলে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক যোগ করতে হবে। এটা তো আমরা বুঝতেই পারছি যে জটিল বাক্যের ক্ষেত্রে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক অবশ্যই লাগবে না, তা না হলে আপনি আসলে জিনিসটা দুই ক্লসে নিতে পারবেন না, বা দুই ধরনের যে একজন একজনের উপর যে রিলেটেড বা ডিপেন্ডেন্ট সেটা আপনি বুঝাতে পারবেন না, ঠিক না? তো ওভাবে জিনিসটা তখন আপনার বুঝে নিতে হবে। আমরা যখন আরো ই করব, অনুশীলন করব, তখন আমরা জিনিসটা পাবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, প্রকৃতি রাজ্যের নিয়ম ভঙ্গ হয় না, এটা যদি জটিল করি তাহলে আমরা কিভাবে করব? প্রকৃত রাজ্য এমনই যেখানে নিয়ম ভঙ্গ হয় না। এখন এখানে আপনি যেই প্রকৃতি সেই, যেই না প্রকৃতি সেই না, এমন তো কিছু আপনি বসাতে পারছেন না, বা যে সে যারা তারা এগুলো কিছুই বসাতে পারছেন না। তো প্রকৃতি রাজ্যের নিয়ম ভঙ্গ হয় না, প্রকৃতি রাজ্যের নিয়মই এমন যেখানে নিয়ম ভঙ্গ হয়, মানে প্রকৃতি রাজ্যই এমন যেখানে নিয়ম ভঙ্গ হয় না। এই যে আমি দুই ধরনের সাপেক্ষ করার জন্য আমি ওয়ার্ড আনলাম, এটাই হচ্ছে আমার জটিল করার মেইন সিস্টেম। তারপর মৃতেরা এই পৃথিবীতে ফেরে না কখনো, জটিল। তাহলে এখন এখানে কিন্তু আপনি যারা তারা আনতে পারেন, যে সে আনতে পারেন, তাই না? কারণ এখানে একটা ব্যক্তির কথা বলা হয়েছে, তাহলে আপনি সহজভাবে নিয়ে আসবেন যারা মৃত, বা মৃত যারা, তারা এই পৃথিবীতে কখনো ফেরে না। এভাবে। এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা জটিল কি হবে? এখানে আপনি দেখেন, এখানে যে অভিজ্ঞতাটাকে বিশেষায়িত করলো না, বিচিত্র দিয়ে, এই যে বিশেষায়িত করা হয়েছে সেটাকে আপনি আলাদা একটা ক্লসে নিয়ে আসবেন, যে এবার আমার একটা অভিজ্ঞতা হলো যা বিচিত্র। এমন একটা মানে এবার আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা বিচিত্র। এখানে আপনি এমন দিলেন, ওখানে গিয়ে আপনি যা দিলেন। এমন একটা অভিজ্ঞতা হলো যা বিচিত্র, মানে এখানে একটা বিশেষায়িত করা হয়েছিল যে শব্দটাকে দিয়ে, সেটাকেই আপনি আলাদা ক্লস করে ফেললেন। এটা আপনি অপশনে দেখলেই তখন এটা বুঝতে পারবেন, সমস্যা হয় না অতটা। আশা করি হবে না, আমরা যখন অনুশীলন করবো তখন আসলে দেখবো সেটা হয় কিনা। আচ্ছা, এখন আমরা ওই যে অস্তিবাচক আর নেতিবাচক করেছিলাম, সেখানে একটা প্রশ্ন আসছে, তোমার সব জিনিসই দামি। এখন এটা কিন্তু, এটা কি বলেন? আচ্ছা ওটা বাদ দেন, তোমার সব জিনিসই দামি, এটা অস্তিবাচক নাকি নেতিবাচক? আপনার কি মনে হয়, এটা কি নেতিবাচক নাকি অস্তিবাচক? মানে হ্যাঁ সূচক নাকি না সূচক? অস্থি, হ্যাঁ, এটা অস্তিবাচক বা হ্যাঁ সূচক আর কি শব্দ, বাক্য, তাই না? তো এটাকে যখন আপনি নেতিবাচক করবেন, আপনি কি এরকম বলবেন তোমার সব জিনিস দামি না, এটা বলবেন? তাহলে কি আপনার ভাবগত অর্থ মিললো? মানে তোমার সব জিনিস দামি, এখন নেতিবাচক করতে বলছে, তাহলে আমি একটা না যোগ করে দিই, তাহলেই হলো তোমার সব জিনিসই দামি না। তাহলে তো হলো না। বক্তা কি বলেছে? বক্তা বলেছে তোমার সব জিনিসই দামি। এখন আপনি যদি এটাকে নেতিবাচকও করেন, আপনার মাথায় রাখতে হবে আপনার মূল যে ভাব সেটা চেঞ্জ হওয়া যাবে না। দামিকে দামি বলতে হবে, কিন্তু সেটা আমরা নেগেটিভ ওয়েতে বলবো। কিভাবে বলবো? তোমার কোনো জিনিসই সস্তা না, সব জিনিসই তোমার দামি, মানে এরকম আর কি। তোমার কোনো জিনিসই সস্তা না। কিছু মানুষ আছে না, যে আপনি একটা প্রশংসা করবেন, সে প্রশংসাটাকে সে পজিটিভলি বলতে পারে না, মানে অস্তিবাচক ওয়েতে বলতে পারে না, সে সব তখন নেগেটিভলি বলে যে তুমি কত ভালো করছো, তুমি সবগুলো পরীক্ষা পাশ করো মাশাল্লাহ, এটা না বলে তোমার তো কোনো পরীক্ষায় ফেল হয় না। মানে এটা কেমন না, নেগেটিভলি শোনাচ্ছে জিনিসটা। তুমি যদি সেই জায়গায় বলো তুমি সব পরীক্ষায় পাশ করো, কত সুন্দর জিনিসটা শোনাচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যে আপনার সব কথাকে নেগেটিভলি বলবে, তো তারা হচ্ছে নেতিবাচক বাক্য অনেক পছন্দ করে। হ্যাঁ, এই। আচ্ছা, এখন আমরা মোটামুটি শেষ করে এসে এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব এবং চেষ্টা করব আমাদের যে মনে আছে কিনা সেটা আমরা খেয়াল করার। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে বলেন? এটা 49তম বিসিএস আসছে। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না, তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন, তিনি জেগে রইলেন কথা না শুনে, তিনি কথা শুনে জেগে রইলেন। হ্যাঁ, এটার উত্তর হবে আমাদের ঘ। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, তো এটা একটা নেতিবাচক বাক্য, সেটাকে আমি যখন অস্তিবাচক করব, এটা তোমার মাথায় রাখতে পারে হবে যে সে কিন্তু ঘুমাতে পারে নাই। সেটা আমার মাথায় রাখতে হবে। এখন আমি এখানে বলতে পারবো না যে তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন, এটা তো হলো না। তিনি ঘুমাতে পারেন নাই, সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো আমি সেভাবেই আমি নেতিবাচক অস্তিবাচক করব, যেটা হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন, ঘুমাতে পারলেন না, জেগে রইলেন, মানে নেগেটিভ ওয়ার্ডটাকে সে পজিটিভ ওয়েতে বললেন। ঠিক আছে, এই। আচ্ছা, তো
তো এরপরে একটা প্রশ্ন দেখি, তিনি কথা বললেন না, এটা আবার 48তমতে এসেছিল। বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি কথা বলতে চাইলেন না, তিনি কথা বললেন না কিন্তু বলছে, ঠিক আছে, তাহলে এটার আমরা অস্তিবাচক কি হবে? তিনি কথা বলতে চাইলেন না, প্রথমে এটা বাদ কারণ এখানে না ইউজ করা হয়েছে। তিনি কথা না বলে থাকতে পারলেন না, এটাও বাদ কারণ না ইউজ করা হয়েছে। তিনি নীরব থাকতে চেষ্টা করলেন, এটা একটু বেশি কমপ্লিকেটেড ওয়েতে উনি বললো। এখানে তো উনি বলে না যে চেষ্টা করেছে, আমাদের যে বাক্যটা দেওয়া ওখানে কি চেষ্টার কোনো কথা আছে? তাহলে এক্সট্রা কথা আমি কেন বলবো? তিনি চুপ করে থাকলেন, এই তো সহজ সরল কথাবার্তা। তিনি কথা বললেন না তার মানে কি? তিনি চুপ করে থাকলেন। তাহলে এটার উত্তর হবে ঘ, তিনি চুপ করে থাকলেন। আচ্ছা, এরপর হচ্ছে বাক্যের মধ্যে শব্দ শব্দ অবস্থান করে কিভাবে, এটা ছিল 47-এর গ্রামার প্রশ্ন। 47-এর গ্রামার প্রশ্ন তো আমরা জানি যে এটা অন্যরকম। তো এটা হচ্ছে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী থাকে, অর্থ ও ভাব অনুযায়ী শব্দ বসে, বা গুচ্ছ আকারে, স্বাধীন পদের পরিচয় নিয়ে। বাক্যের মধ্যে শব্দ কখনোই স্বাধীন পদের পরিচয় নিয়ে বসবে না, তার রিলেটেড থাকবে, স্বাধীন পদের পরিচয় নিয়ে সে থাকবে না, তার একটা রিলেশন থাকবে, তাই না? প্রত্যেকটা শব্দ একটার সাথে রিলেটেড থাকবে, তাহলে ঘ তো আমার হবেই না। তারপরে বর্গ বা গুচ্ছ আকারে অবস্থান করবে, এটা হচ্ছে একদম বাক্যের মধ্যে শব্দের অবস্থানের জন্য ম্যান্ডেটরি কোনো কথাবার্তা না যে বাক্য শব্দকে গুচ্ছ আকারেই থাকতে হবে বা গুচ্ছ আকারেই সবসময় থাকবে, এটা মানে মেইন যে থিওরি সেটা কিন্তু এটা না। মেইন থিওরিটা আসলে আমাদের কি, কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী হবে। এই যে আমি যখন বলেছিলাম যে আহ আমি বই পড়ি বা তো সে বই পড়ে, এই যে আমার আর আমি আর হচ্ছে পরের মাঝখানে আমি যে আমার কর্মকে রেখেছি, এটা কিন্তু একটা নর্মাল সিস্টেম। আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব যেভাবে ইংলিশে যেভাবে পড়ি, ইংলিশের সিস্টেম আলাদা, বাংলা সিস্টেমটা আলাদা। তো এখানে একটা সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সটাই কিন্তু মেইন থিম, এভাবেই ফলো করা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অলংকারিত করি বা হচ্ছে কাব্যিক ফর্মে যখন আমরা কথা বলি তখন আমরা সেটা ফলো করি না, তাই না? কিন্তু উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা আমাদের কই হবে, কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। এটা হচ্ছে একদম বেসিক রুল। আচ্ছা, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এ বাক্য কোন ধরনের বলেন? এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো অনুজ্ঞাবাচক, নির্দেশাত্মক, বিস্ময়বোধক নাকি প্রশ্নবোধক? অনুজ্ঞাবাচক কি ছিল আমাদের? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এগুলো। নির্দেশাত্মক কি ছিল? স্টেটমেন্ট। বিস্ময়বোধক কি ছিল? যদি আমি বলতাম কি বিচিত্র অভিজ্ঞতাই না হলো, এরকম যদি আমি বলতাম তাহলে কি হতো? এটা বিস্ময় সূচক হতো, তার মানে এটা বিস্ময়বোধকও না। প্রশ্নবোধক, এটা তো প্রশ্নবোধক অবশ্যই না, এটা নিয়ে তার কনফিউশন আমাদের নেই, তাহলে এটা আমার অ্যান্সার হবে খ। হ্যাঁ, নির্দেশাত্মক, জাস্ট আমি একটা স্টেটমেন্ট দিলাম, আমার ফ্রেন্ডকে হয়তো বা বললাম এবার আমার এক বিচিত্র অভিজ্ঞতা হলো, আমি এটা জাস্ট নর্মাল ভাবে বলেছি। আমি যদি বলতাম কি বিচিত্র অভিজ্ঞতাই না হলো, তাহলে জিনিসটা হয়ে যেত আমার বিস্ময়বোধক। আচ্ছা, তারপরে প্রশ্ন একটা দেখি, মিথ্যেবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে তা হবে, মিথ্যেবাদীকে সবাই অপছন্দ করে, আচ্ছা, মিথ্যেবাদীকে সবাই পছন্দ করে, এটা নেতিবাচক তো হবেই না, প্রথমে আমি বাদ। মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, এটা তো আসলে মানে অর্থটাই চেঞ্জ করে ফেলেছে। তার মানে কি পছন্দ না করে পারে না, তার মানে কি খুব পছন্দ করে? এটা তো আসলে হয় না। মিথ্যেবাদীকে কেউ পছন্দ করে না, এটা নেতিবাচক হয়েছে, তাই না? মিথ্যেবাদীকে কেউ অপছন্দ করে না, তার মানে কি পছন্দ করে? এটা তো আমি বলিনি, আমি বলেছি মিথ্যেবাদীকে সবাই অপছন্দ করে। তাহলে এটার সাথে আমার কথাটা মিলছে কোন জায়গায়? মিথ্যেবাদীকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, গ হবে অ্যান্সার, উত্তরটা হবে গ, মিথ্যেবাদীকে কেউ পছন্দ করে না। তারপরে আরেকটা প্রশ্ন দেখি, এতে দোষ নেই বাক্যটি একটি ড্যাশ বাক্য, এটা হচ্ছে 35তমতে লিখিত আসছিল। এতে দোষ নেই নেতিবাচক বাক্য, অসম্ভব বাক্য, অসম বাক্য, অন্বেষণ বাক্য। ভাই কি মানে অপশন তো খুবই জোস। আচ্ছা, এটা এতে কোনো দোষ নেই বা এতে দোষ নেই, এটি একটি নেতিবাচক বাক্য। সহজ প্রশ্ন ছিল, খুবই সহজ ছিল আমাদের আমাদের জন্য, তাই না? আচ্ছা, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য বলেন? তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তার বয়স বেড়েছে একটা বাক্য, বুদ্ধি বাড়েনি একটা বাক্য। তারা ইন্ডিভিজুয়ালিও বুঝতে পারে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু দিয়ে আমি তাদেরকে যোগ করে দিলাম, এটা তাহলে কি হবে? হ্যাঁ, এটা হবে এ, যৌগিক বাক্য। যারা খুবই মানে দুজন ইন্ডিভিজুয়াল, একদম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল যখন একসাথে থাকা শুরু করে, মনে করেন আপনি এবং আপনার লাইফ পার্টনার দুইজনই হচ্ছে চাকরি করে, তো তারা যখন একত্রে একটা সংসার করতে বসছে, সেটা হচ্ছে একটা যৌগিক বাক্য, মানে যৌগিক একটা ব্যাপার স্যাপার, কম্পাউন্ড। আচ্ছা, বাকি ক্ষুদ্রতম একক কি? এটা তো আবার 18, তো বাবা অনেক আগের। তো এটা আমরা জানি, উক্তি, বিভক্তি, উপসর্গ, এরা তো হবেই না। আমাদের কনফিউশন যেগুলো নিয়ে থাকতো সেই টাইপের কোনো কনফিউশন এখানে দেওয়াই হয়নি, শব্দই শুধু যেহেতু আছে, তাহলে উত্তর হবে শব্দ, তাই না? বাকি ক্ষুদ্রতম একক শব্দ।
আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি বলতে পারি আমাদের আমরা আগের বিসিএস এর কিছু প্রশ্নও সলভ করলাম। আমরা মোটামুটি বাক্য নিয়ে পড়লাম, বাক্যের রূপান্তর মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আর হচ্ছে বাক্যের প্রকারভেদ জানলাম, বাক্যের সার্থক বাক্য কিভাবে বিবেচনা করতে হয় সেটা জানলাম। মোটামুটি আমরা বুঝতে পারছি যে বাক্যের প্রকরণে এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হয়, পড়াশোনা করতে হয়। এছাড়া বর্গ, যোজক, এই টাইপের কিছু কিছু ছোটখাটো টপিক থাকে যেগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা টপিকের সাথে পড়ে ফেলতে হয় আসলে, মানে একদম ডিরেক্ট বিসিএস এ এই টপিকগুলোর নাম থাকে না, বাট প্রশ্ন আসে, তো ওগুলো আমরা চেষ্টা করবো পড়ে ফেলার। দেখি আমাদের শনিবারে যেদিন সেশন, সেই সেশনে আমরা কতটুকু টানতে পারি। যদি টানতে পারি তাহলে ওগুলোর মধ্যেও হচ্ছে যোজক বা আমাদের বলক, এরপরে বর্গ, এগুলোও সাথে রাখার চেষ্টা করা যাবে। তো এখন আমরা একটু বিরোচন পড়ে আমাদের আজকের সেশন শেষ করব। বিরোচনের ক্ষেত্রে পারিভাষিক শব্দটা একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ পারিভাষিক শব্দ আসে এবং এগুলোতে ভুল হয় অনেক বেশি, কারণ অপশনগুলো খুবই কনফিউজিং থাকে। তো পারিভাষিক শব্দের প্রথমটা আমাদের আজকে আমরা সি নিয়ে পড়বো। সিতে আছে হচ্ছে ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ, সিভিল সোসাইটি, সুশীল সমাজ। আচ্ছা, তাহলে যোজক হয়ে গেছে। আচ্ছা, আপনাদের বর্গ, আর হচ্ছে দ্বিত্ব শব্দ, শব্দদ্বিত্ব, আর হচ্ছে উপসর্গটা মনে হয় বাদ পড়ে গিয়েছিল, কালকে একজন আপু বলছিলেন। দেখি আমি যে আমি তারপরে একটু জিজ্ঞেস করে আগের সেশন গুলো দেখে তারপরে সেই অনুযায়ী রেডি রেডি করতে হবে। আচ্ছা, ক্যাম্পেইন, প্রচার অভিযান, প্রচার অভিযান দুইটাকে একসাথে প্রচার অভিযান এভাবে আর কি লিখেছে ক্যাম্পেইনটা। সিজ ফায়ার, অস্ত্র সংবরণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রিলেভেন্ট এখনকার সময়ের জন্য। আর একটু আগে থাকলে আর একটু বেশি রিলেটেড হতো, এখনো রিলেটেড বলতে পারি, এটা আসতেও পারে কোনো না কোনো প্রশ্নে। বাচ্চ, বাচ্চ আসলে বিসিএস এর ইসে তো ওভাবে সিলেবাসে নেই, এই জন্য অ্যাড করা হয় না, তবে মনে হয় এটা ব্যাংকে আসে নাকি মাঝে মাঝে হয়তো আসতে পারে। মানে এগুলো হচ্ছে ইন্টার রিলেটেড হিসেবে দিয়ে দেয় আজকাল, এটা এই সমস্যাগুলো করে দেখা যায় যে একদমই নাম দেওয়া নেই কিন্তু ইন্টার রিলেটেড হিসেবে মাঝে মাঝে দিতে পারে। বাট এটা নিয়ে খুব প্যারা খাওয়ার কিছু নেই, বাচ্চা যদি পড়তে হয় আমরা তাহলে পড়বো, তবে খুবই বেসিক একদম। আমি জাস্ট আমাদের যেই বোর্ড বই সেখান থেকে আমি তুলে আনবো এবং সেখান থেকে যতটুকু আমরা বুঝতে পারি বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, আর কঠিন কঠিন অনেক জিনিস যেগুলো আছে ওগুলো বারবার প্র্যাকটিস করা বেশি দরকার। হ্যাঁ, বাচ্চা বুঝি না, বাচ্চা আসলে একটু প্যারা না। আচ্ছা, ঠিক আছে। চার্টার, সনদ, সার্কুলার, পরিপত্র, কালকে আমরা পড়েছিলাম না? কালকে আমরা কি পড়েছিলাম? বি দিয়ে একটা পড়েছিলাম, কি পড়েছিলাম, কি দিয়ে জানি পড়েছিলাম, বুলেটিন, বুলেটিন পড়েছিলাম। হ্যাঁ, তো আজকে আছে সার্কুলার। সার্কুলার অর্থ, অর্থ পরিপত্র। কনটেক্সট, প্রসঙ্গ, এটা আমরা বুঝবো, কথা কথা বললে কনটেক্সট কেটার। কনজিউমার গুডস, ভোগ্য পণ্য, এটা আসতে পারে এই প্রশ্ন। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আসে এই টাইপের শব্দগুলো। তো আপনাদের আসলে যখন আপনারা ক্যাডার হয়ে যাবেন ইনশাল্লাহ বা সরকারি চাকরি করবেন তখন এই টাইপের ওয়ার্ডগুলো আপনারা খুব ইউজ করবেন। তো এই টাইপের জিনিসগুলো এই জন্য প্রশ্নেও বেশি আসে। হুম, তারপরে হচ্ছে আমরা এদিক থেকে জানি কমা, পাদচ্ছেদ, এটাও জানার চেষ্টা করবেন। দীর্ঘচ্ছেদ দিয়ে দেবে দেখবেন, তখন আবার সমস্যা হয়ে যাবে। ক্যানভাস, পটভূমি, কলোনি, উপনিবেশ, কনসালটেন্ট, উপদেষ্টা। এই যে কনসালটেন্ট, উপদেষ্টা, এটা কিন্তু ভুল হতে পারে। হ্যাঁ, সাইবার মানডে, অনলাইন কেনাকাটা, এরকম অনেকগুলো থাকে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো দেখে দেখে জাস্ট একটু আলাদা করে দাগিয়ে নেবেন। হ্যাঁ, সবগুলো যে আপনার ধরে ধরে করে মুখস্থ করতে হবে এমন না, আপনি অনেকগুলোই জানেন, জানেন না যে তা না, আপনি জানেনই না খুব কম, জানেনই বেশি, মানে জানেন বেশি, জানেন না এই জিনিসটা কম। হ্যাঁ, সেখান থেকে এই প্রশ্নটা করবে, যেখান থেকে আপনার কনফিউশন হবে, কারণ ওনারাও জানে যে কোনটাতে কনফিউশন হবে। যেমন ক্যালেন্ডার, পঞ্জিকা, এটা দিবে না। ক্যাম্পাস, অঙ্গন, এটাও দিবে না। ক্যাপিটাল, পুঁজি, এটা দিতে পারে হয়তো বা কনফিউশন করে রাজধানী লিখে দিতে পারে। পারিভাষিক শব্দের ক্ষেত্রে এটার অর্থ কি হবে? পুঁজি বা মূলধন, সেটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী। ক্যাপশন, পরিচয়, নাম বা পরিচিতি। কার্বন ডাই অক্সাইড, অঙ্গারা অঙ্গারাম্লজান, অঙ্গারাম্লজান, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক, এটা আপনারা এখন সবাই খুব জানেন। কার্গো, মাল। চিফ হুইপ, মুখ্য সচেতক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিফ হুইপকে এখন যেহেতু সংসদ চলছে, সংসদে কথায় কথায় চিফ হুইপকে ডাকা হয়, চিফ হুইপ কাছ থেকে জানতে চাওয়া হয়। চিফ হুইপ বলতে চিফ হুইপই আমরা জানি, কিন্তু এটার যে একটা বাংলা নাম আছে সেটাও আমাদের জানা উচিত। মুখ্য সচেতক। সার্কেল, চক্র। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সিভিল ওয়ার কি? গৃহযুদ্ধ। স্নায়ুযুদ্ধ না কিন্তু, প্রশ্নে অপশনে অবশ্যই স্নায়ুযুদ্ধ থাকবে। তো ক্লায়েন্ট, মক্কেল। কোড, সংকেত। কোল্ড স্টোরেজ, হিমাগার। কোল্ড ওয়ার, স্নায়ু, ও বলতে না বলতে এখানে চলে এসেছে স্নায়ুযুদ্ধ। তারপর কমেট, ধূমকেতু। কমেট একটা ওষুধেরও নাম, মেটফরমিনের কমেট। হ্যাঁ, অক্সিজেন, অম্লজান।
আচ্ছা, তারপর হচ্ছে পারিভাষিক শব্দে আরো কিছু দেখি। কারেসপন্ডেন্ট, সংবাদদাতা। কারাপশন, দুর্নীতি। তারপর হচ্ছে কাউন্সিল, পরামর্শক। পরামর্শক, আচ্ছা। ক্রাউন, মুকুট। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব, এই ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এক একটা শব্দ আর কি, এগুলো পারিভাষিক শব্দ। কাস্টম, শুল্ক বা হচ্ছে প্রথা, দুইটাই হয় কিন্তু দুই ধরনের, দুই ভাবে, তাই না? কাস্টম আমরা জানি যে কালচার কাস্টম, এগুলোকে আমরা প্রথা হিসেবে বলি, আবার কাস্টম শুল্ক সেটাও আমরা জানি। আবার মানে দুই ধরনের, এটা অর্থ দুইটাই শুদ্ধ। আশা করি দুটো একসাথে অপশনে থাকবে না। ডাটা বা ডেটা, এটা হচ্ছে উপাত্ত। ড্যাশ, বাক্য সংগতি চিহ্ন, এগুলো একটু মনে রাখবে, অনেক সময় এই যে কমা ড্যাশ এগুলোর পারিভাষিক শব্দ আসে, হ্যাঁ। তারপর হচ্ছে ডিরেক্টরেট, পরিদপ্তর। তারপর ডেবিট, খরচ। ডিবেট, বিতর্ক। ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এগুলো হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যেগুলো একটু বলি মাঝে মাঝে, ওগুলো থেকে হয়তো বা আসতে পারে, আবার অন্য প্রশ্ন আসতে পারে। পারিভাষিক শব্দ মাঝে মাঝে হচ্ছে এমন হয় যে আপনি জানেন এটা কি, সেটা জানেন, কিন্তু এই যে এত কনফিউজিং অপশন থাকে, সেটাতে কনফিউশনটা তৈরি করে আর কি। আচ্ছা, এখন আমরা যাবো বাগধারাতে। কেউ কেটা, তুচ্ছ বা নগণ্য। গড্ডলিকা প্রবাহ বা ভেড়ার পাল। অপরকে অন্ধ অনুসরণ করে, এই যে গড্ডলিকা, এটা কিন্তু প্রশ্নে আসছিল একবার, যে গড্ডলিকা অর্থ কি? ভেড়া। গড্ডলিকা ভেড়া বা গড্ডলিকা প্রবাহ হচ্ছে ভেড়া। গড্ডলিকা প্রবাহ বা ভেড়ার পাল, এটা হচ্ছে অন্ধভাবে অনুসরণ করে। দেখবেন একটা ভেড়া, মানে ভেড়ার পালে সবাই যেদিকে যাচ্ছে, বাকিরাও সেদিকেই যেতে থাকবে, তারা একদম অন্ধভাবে অনুসরণ করে। হ্যাঁ, কালে ভদ্রে, কদাচিৎ বা খুব কম সময়। এবং গোকুলের ষাঁড়, স্বেচ্ছাচারী। তো এই জন্যই হচ্ছে আমরা এই ভদ্রলোককে একটু ছবিতে রাখলাম আর কি, যদি গোকুলের ষাঁড় পড়তে গেলে ওনাকে মনে পড়ে। ষাঁড় বা সার, যেটা ভাবে পড়েন না কেন। আচ্ছা, এরপরে হচ্ছে জগদ্দল পাথর, গুরুভার বা অতিশয় ভারী। খয়ের খা, চাটুকার, এই জন্যই হচ্ছে আমার পাশে সুন্দর ছবিটা রাখা হয়েছে। কারণ চাটুকার বৃত্তি আমরা অনেক বেশি বাঙালিরা পছন্দ করি, সে যেই শ্রেণীতেই থাকুক না কেন, যেই পর্যায়ে থাকুক না কেন, সবাই তেল পছন্দ করে। এই জন্য হচ্ছে উনি তেল নিয়ে একটু বসে আছে আর কি, যদি একটু কাজে দেয়। গদাই লস্করি চাল, মন্থর গতি। ঘরের লোক, ফন্দিবাজ বা কুচক্রী বা ধুরন্ধর, ওনাকে ফন্দিবাজও বলা যেতে পারে, তাই না? উনি তো সৎ উপায়ে ওনার কোনো কিছু করার চেষ্টা করছেন না, উনি অসৎ উপায় অবলম্বন করছেন। তো সেটা হচ্ছে উনি একজন ঘরের লোক, আবার উনি একজন চাটুকার। চাটুকার বৃত্তি করছেন উনি, খয়ের খা। আচ্ছা, বলতে বলতে আমাদের আজকে বিরোচনা শেষ, ধন্যবাদ, চলে যাচ্ছি, বিদায় নিতে আসলাম। আপনারা ভালোভাবে আজকে কালকে পড়াশোনা করেন, শুক্রবার আছে একটা, তারপরে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আমরা ছোটখাটো টপিক যেগুলো বাকি আছে ওগুলো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে?